আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমাকে একটু বলো যে আমার কথাটা একটু শোনা যাচ্ছে কিনা, ভাইয়ার কথাটা শোনা যাচ্ছে কিনা একটু বলো। ভিডিও ঠিক আছে কিনা আর ভাইয়ার কথাটা বলো ঠিক শোনা যাচ্ছে কিনা একটু বলো। তো আমাকে বলো যে ভিডিওটা ক্লিয়ার কিনা। ভিডিও যদি ক্লিয়ার হয়ে থাকে আমি ক্লাসটা শুরু করে দিতে পারি। যে আজকে হচ্ছে মিওসিস সেল ডিভিশন নিয়ে পড়াবো। মিওসিস কোষ বিভাজন। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? ভিডিও ক্লিয়ার আছে কিনা এটা একটু বলো। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমরা মিওসিস সেল ডিভিশনটা করবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় মানে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে মাস্ট 100%। এই চ্যাপ্টার বলতে এই মিওসিস সেল ডিভিশন থেকেই আসবে। তো সবাই মোটামুটি মিওসিস সেল ডিভিশন কি জানো, যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মিওসিস সেল ডিভিশন, তাই না? মিওসিস সেল ডিভিশনটা কি? সেটা হচ্ছে আমরা জানি যে প্রক্রিয়ায় একটি কোষ হতে 4টি অপত্য কোষ তৈরি হয় ওটাই হচ্ছে মিওসিস সেল ডিভিশন, তাই না? যে প্রক্রিয়ায় একটি কোষ হতে 4টি অপত্য কোষ, খেয়াল করো, একটি কোষ হতে 4টি অপত্য কোষ তৈরি হয় তাকেই বলা হয় মিওসিস সেল ডিভিশন। এবং এখানে ক্রোমোজোম সংখ্যা কি পাই? হ্রাস পাই। এটা জানো যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাই, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাই কোথায়? মিওসিস সেল ডিভিশনে। ধরো এই মাতৃকোষটা ক্রোমোজোম যতটা হবে ঠিক তার অপত্য কোষে ক্রোমোজোম তার অর্ধেক হবে, বা এখানে বলতে পারবা যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। যার কারণে মিওসিস সেল ডিভিশনকে আমরা হ্রাসমূলক কোষ বিভাজন বলে থাকি। কেন? কারণ হচ্ছে মাতৃকোষে যতটা ক্রোমোজোম থাকে অপত্য কোষে মানে ডটার সেলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মানে কমে যায়। দ্যাটস ওয়াই আমরা মিওসিস কোষ বিভাজনকে কি বলে থাকি? হ্রাসমূলক কোষ বিভাজন বলে থাকি। আচ্ছা, মিওসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? যেমন আমরা যদি বলি মাইটোসিস কোথায় ঘটে? দেহকোষে। তো মিওসিস কোথায় ঘটে? মিওসিস অ্যাকচুয়ালি যেখানে ঘটে সেটার নাম হচ্ছে জনন মাতৃকোষ, নট জনন কোষ। খেয়াল করো, জনন মাতৃকোষ নট জনন কোষ। অনেকে লিখবে জনন কোষ, আসলে জনন কোষ তো মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হবে, বাট মিওসিস সেল ডিভিশন হবে জনন মাতৃকোষে। আর জনন মাতৃকোষ তোমরা জানো ডিপ্লয়েড, এটাও ভুল করবে অনেকে। জনন মাতৃকোষ হচ্ছে টুয়াইস এন। যখন এই জনন মাতৃকোষে কি হবে? মিওসিস হবে, তখন অপত্য কোষ তৈরি হবে। তখন কি তৈরি হবে? অপত্য কোষ তৈরি হবে। আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হবে এন, মানে হ্যাপ্লয়েড। মানে দেখো টুয়াইস এন থেকে এন হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে। এটাই হচ্ছে মিওসিস কোষ বিভাজন। আর মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? জনন মাতৃকোষে। আর জনন মাতৃকোষে মিওসিস সেল ডিভিশন হওয়ার মাধ্যমে অপত্য কোষ তথা স্পার্ম এবং ওভাম তৈরি হয়ে থাকে। আচ্ছা, এতটুকু তো তোমরা মোটামুটি সিম্পলি জানো। আচ্ছা দেখো তো, এই মিওসিস কোষ বিভাজনকে মূলত 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। তো এই মিওসিস 1-এ মোটামুটি 4টা ফেজ থাকে। খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এটা বুঝতে হবে, এটা বুঝলে সবগুলো বুঝবে। এটা হচ্ছে প্রোফেজ 1। মাইটোসিসের মতো মিওসিসও কিন্তু কি থাকে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো থাকে। তো মিওসিসকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 2টা ধাপে ভাগ করতে পারি। একটা হচ্ছে মিওসিস 1 আর এটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 1-এ 4টা ফেজ আছে। প্রথম ফেজ হচ্ছে প্রোফেজ 1, দ্বিতীয় ফেজ হচ্ছে
মেটাফেজ 1 মনে রাখতে হবে, এখানে কোনো প্রো মেটাফেজ ফেজ বলতে কোনো ফেজ নাই, দ্যাটস ওয়াই মেটাফেজ। তারপর হচ্ছে অ্যানাফেজ 1, তারপর হচ্ছে টেলোফেজ 1। তাহলে মিওসিস 1 কে আমরা 4টা ধাপে ভাগ করতে পারি, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, মাইটোসিসের মতো। মনে রাখবা মাইটোসিসের প্রোফেজ আর মিওসিসের প্রোফেজ 1 সেম না, কারণ মাইটোসিসের প্রোফেজের চেয়েও মিওসিসের প্রোফেজ 1 হচ্ছে সবচেয়ে দীর্ঘ পর্যায়। তো এই জন্য প্রোফেজ 1 কে আমরা ভালোভাবে স্টাডি করার জন্য, দেখো প্রোফেজ 1 কে ভালোভাবে স্টাডি করার জন্য এটাকে 5টা উপপর্যায়ে বা সাব ফেজে ভাগ করা হয়েছে। খেয়াল করো, প্রোফেজ 1টা হচ্ছে একটা ফেজ, এটাকে ভালোভাবে স্টাডি করার জন্য এটাকে আবার 5টা সাব ফেজে ভাগ করা হয়েছে। সাব ফেজগুলো কি জানতে হবে, কারণ এগুলাই পরীক্ষায় আসবে। সেগুলো হচ্ছে ল্যাপটোটিন, প্রথম ফেজটার নাম হচ্ছে ল্যাপটোটিন। তারপর ফেজটার নাম কি, জাইগোটিন, সিরিয়ালি মনে রাখতে হবে, জাইগোটিন। তারপর ফেজটার নাম হচ্ছে প্যাকাইটিন, খুবই ইম্পর্টেন্ট এই ফেজগুলো, প্যাকাইটিন। তারপর হচ্ছে ডিপ্লোটিন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডায়াকাইনেসিস। তার মানে আমরা প্রোফেজ 1 কে ভালোভাবে স্টাডি করার জন্য, কারণ প্রোফেজ 1টা একটা দীর্ঘ পর্যায়, তো এটাকে ভালোভাবে স্টাডি করার জন্য এটাকে 5টা সাব ফেজে ভাগ করা হয়েছে। সিরিয়ালে মনে রাখতে হবে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এখান থেকেই মূলত একটা সেল মিওসিস সেল ডিভিশন শুরু করবে। তাহলে ধরে নাও এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেল। এই কাঙ্ক্ষিত সেলের এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এই কাঙ্ক্ষিত সেলে ধরো 2টা ক্রোমোজোম আছে। তো আমি এখানে 2টা ক্রোমোজোম দেখাইলাম, ঠিক আছে, দেখা যাচ্ছে তো? ক্লিয়ার? ওকে, দেখো 5টা ফেজ পাওয়া গেছে। প্রোফেজ 1 এর পর আসবে মেটাফেজ 1। ধরো সেলটা এই 5টা ফেজ অতিক্রম করে ফেললো, সাব ফেজ অতিক্রম করে ফেললো, এবার সে মেটাফেজ 1 এ আসলো, তারপর অ্যানাফেজ 1 এ আসলো, তারপর টেলোফেজ 1 এ আসলো। এই যে তুমি টেলোফেজ 1 দেখতেছো, তোমরা জানো টেলোফেজে কি হয়? টেলোফেজে আসার পর একটা সেল 2টা সেলে পরিণত হয়। তাহলে এই সেল যেটা দেখতেছো এটা প্রোফেজে আসছে, তারপর টেলোফেজে আসার পর এখানে মূলত এখান থেকে আমরা 2টা সেল পাবো। তাহলে দেখো ভালো করে, 2টা সেল কি কি? এই দেখো একটা সেল, এই আর একটা সেল। এবং খেয়াল করো ক্রোমোজোম সংখ্যা কয়টা হয়, দেখো এটা হচ্ছে আমাদের মাদার সেল, এখানে ক্রোমোজোম সংখ্যা 2টা, কিন্তু আমি এখানে ক্রোমোজোম সংখ্যা 1টা দিচ্ছি। খেয়াল করো, এই দেখছো এখানে ক্রোমোজোম সংখ্যা 1টা, এখানে ক্রোমোজোম সংখ্যা 1টা। তার মানে ক্রোমোজোম সংখ্যা কি পাইছে? হ্রাস পাইছে। কোথায় এসে? টেলোফেজে এসে আমরা জানি যে সাইটোকাইনেসিস ঘটবে। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, তখন 2টা সেল তৈরি হবে। এবং দেখো মাদার সেলে ছিল 2টা ক্রোমোজোম, ডটার সেল হচ্ছে একটা ক্রোমোজোম। কেন হয়েছে বলি, দেখো কেন হয়েছে একটু জানো তো। দেখো প্রথমে এখানে যেটা ঘটছে যে নো ক্রোমোজোমাল ডিভিশন, মানে এখানে কোনো ক্রোমোজোমের ডিভিশন ঘটে নাই। ভালো করে দেখো, 2টা থেকে 4টা ক্রোমোজোম হয় নাই, তার মানে এখানে নো ক্রোমোজোমাল ডিভিশন, মানে কোনো ক্রোমোজোমের বিভাজন ঘটে নাই। আর নিউক্লিয়ার ডিভিশন হচ্ছে একবার, কারণ নিউক্লিয়াসের ডিভিশন হলেই তখনই তুমি 2টা নিউক্লিয়াস পাবে, মানে 2টা সেল পাবে। তো নিউক্লিয়ার ডিভিশন একবার ঘটছে, 2টা নিউক্লিয়াস পাইছো, 2টা সেল পাইছো, কিন্তু দেখো নো ক্রোমোজোমাল ডিভিশন, ক্রোমোজোমের কোনো ডিভিশন ঘটে নাই, যার কারণে ক্রোমোজোম অর্ধেক হয়ে গেছে। দেখছো 2টা ছিল মায়ে, একটা কোনো ক্রোমোজোমের ডিভিশন ঘটে নেই, এই 2টা ভাগ করে দিতে হয়েছে, একটা একে দিতে হয়েছে আর একটা একে দিতে হয়েছে, দ্যাটস ওয়াই ক্রোমোজোমের হ্রাস পায়। তো মনে রাখবা, যেহেতু কোনো ক্রোমোজোমাল ডিভিশন ঘটে নাই, তাই ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, হ্রাস পায়ের চেয়ে লিখবা অর্ধেক হয়ে যায়, তাই এটাকে হ্রাসমূলক কোষ বিভাজন বলে। তাই এই ধরনের কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলে। তার মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়েছে কোথায়? মিওসিস 1 এ। কিভাবে দেখো, কারণ নো ক্রোমোজোমাল ডিভিশন,
মানে ক্রোমোজোমের বিভাজন ঘটে নাই, দ্যাটস ওয়াই এই মায়ের এই দুইটা ক্রোমোজোমকে ডটারে ভাগ করে দিতেইছে। ক্রোমোজোমের ডিভিশন ঘটলে তো দুইটা দুইটা করে দিতে পারতো, তাই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। দেখো 2 ছিল হয়ে গেছে একটা, অর্ধেক হয়ে গেছে, তাই এটাকে হ্রাসমূলক কোষ বিভাজন বলে। এটা ঘটে কোথায় বলো তো? মিওসিস ওয়ানে। এগুলো ঘটে কোথায়? মিওসিস ওয়ানে। আচ্ছা, মিওসিস ওয়ানে আমরা এই দুইটা সেল পাইছি না? আচ্ছা, এখানেই তো আমরা চাইলে মিওসিসকে শেষ করে দিতে পারতাম, মানে এটাই তো আমরা মিওসিস বলে ফেলতে পারতাম, কারণ দেখো অলরেডি এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তাহলে আমাদের আর দরকার কি? আমরা তো চাইলে এখানেই শেষ করে ফেলতে পারতাম মিওসিস, কারণ আমরা জানি মিওসিস সেল ডিভিশন মানে হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয়ে গেছে, তাহলে এটাকে আর বাড়ানোর দরকার কি ছিল? বাড়ানোর দরকার এই জন্য, কারণ এটাকে যদি তুমি শুক্রাণু ভাবো, মানে স্পাম ভাবো, তোমরা জানো যে স্পাম অনেকগুলো তৈরি হতে হয়। তো জনন কোষের সংখ্যা বৃদ্ধি করতে হলে মাইটোসিস লাগবে, যার কারণে এখানে মিওসিস 2টা শুরু হয়। মানে ঠিক এখান থেকে এই মিওসিস 2 শুরু হবে, এটা মিওসিস 2তে যাবে, এটাও মিওসিস 2তে যাবে। চাইলে তো এখানে আমরা স্টপ করে দিতে পারতাম, কারণ ক্রোমোজোম সংখ্যা তো হ্রাস হয়ে গেছে। কিন্তু তোমরা জানো জনন কোষের সংখ্যা বৃদ্ধি পেতে হয়, এটা তো জনন কোষ, কিন্তু এগুলোর সংখ্যা বাড়তে হবে, আর সংখ্যা বাড়ে সবসময় কোন কোষ বিভাজন পদ্ধতিতে? মাইটোসিস। এই জন্য মিওসিস 2কে মাইটোসিসও বলে। সো দেখো এটা কই যাবে? মিওসিস 2 করবে और মাইটোসিস লিখছি, দেখছ? কেন লিখছি? কারণ মিওসিস 2কে তুমি মাইটোসিস বলতে পারবা। কেন বলতে পারবা? দেখো কেন বলতে পারবা। এইখানে ধরো এই যে এটা থেকে 2টা সেল তৈরি হয়েছে, এবং এখানে ক্রোমোজোম কয়টা দেখো তো? এখানে ক্রোমোজোম একটা না? তাহলে দেখো এখানেও ক্রোমোজোম একটা হচ্ছে, এখানেও ক্রোমোজোম একটা হচ্ছে, তার মানে দেখো তো একটা ক্রোমোজোম হয়ে গেছে 2টা ক্রোমোজোম, তার মানে এখানে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোমের ডিভিশন ঘটছে না? তো ক্রোমোজোমের ডিভিশন ঘটার কারণে অপত্য মাতৃকোষেও একটা ক্রোমোজোম, এখানেও একটা ক্রোমোজোম। ঠিকভাবে দেখো এটাও যাবে কোথায়? এই আরেকটা সেল আছে না, এটাও যাবে মিওসিস 2তে और মাইটোসিস, কারণ এটাকে আমরা মাইটোসিস বলতে পারবো। তাহলে মিওসিস 2তে और মাইটোসিস যাওয়া মানে কি? এখানে থেকেও 2টা সেল তৈরি হবে, এবং 2টা সেল তৈরি হওয়ার কারণে এখানে ক্রোমোজোম সংখ্যা একটা না, এখানেও ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকবে একটা। তাহলে দেখো তো এটাও মিওসিস 2 করলো, এটাও মিওসিস 2 করলো, আর এগুলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানে এগুলার এই জনন কোষের সংখ্যাগুলা বৃদ্ধি পাচ্ছে। এই জন্য মিওসিস 2 দরকার, কারণ জনন কোষের সংখ্যা বৃদ্ধি হইতে হবে, এই জন্য মিওসিস 2 দরকার। এবং এটাকে মাইটোসিস কেন বলতেছি? কারণ ক্রোমোজোম সংখ্যা মাদারেও একটা, ডটারেও একটা, তার মানে এখানে আমরা বলতে পারি ক্রোমোজোম ডিভিশন একবার, নিউক্লিয়ার ডিভিশন একবার। আচ্ছা বলো তো, ক্রোমোজোম ডিভিশন যদি না ঘটতো তাহলে এখানে যতটা ক্রোমোজোম থাকতো এখানে কি ততটা ক্রোমোজোম থাকতো না। দ্যাটস ওয়াই মিওসিস 2তে এসে ক্রোমোজোম ডিভিশন ঘটতেছে। আর তোমরা জানো মিওসিস 2 মানে মাইটোসিস, কারণ মাইটোসিস 2তেও ক্রোমোজোম ডিভিশন একবার হয়, নিউক্লিয়ার ডিভিশন একবার হয়, তাই মিওসিস 2কে তুমি মাইটোসিস বলতে পারো, আর এই মিওসিস 1কে তুমি মিওসিসই বলবা। সো আশা করি এই জিনিসটা অ্যাকচুয়ালি ধরতে পারছো। তো আমি যদি মিওসিস 2 এর ধাপগুলো লিখি, দেখো মিওসিস 2 এর ধাপ কি হবে? এটা তো একদম সোজা হিসাব, 4টা ধাপ। প্রথমে হবে প্রোফেজ 2, তারপর হবে মেটাফেজ 2, তারপর হবে অ্যানাফেজ 2, তারপর হবে টেলোফেজ 2। এতটুকু তো তোমরা বুঝতে পারছো, এটাই হচ্ছে মিওসিস। তাহলে মিওসিসকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিওসিস 1, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1কে 5টা উপপর্যায়ে ভাগ করা হয়েছে। টেলোফেজ 1-এ 2টা সেল তৈরি হয় এবং ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, কারণ নো ক্রোমোজোমাল ডিভিশন। আর এখান থেকে মিওসিস 2 কেন ঘটতেছে? কারণ এগুলো হচ্ছে একটা জনন কোষ, আর জনন কোষের সংখ্যা বাড়তে হবে। জনন কোষের সংখ্যা যদি বাড়তে হয় এখানে মাইটোসিস করতে হবে। তাহলে মিওসিস 2 মানে হচ্ছে মাইটোসিস। আর দেখো টোটাল কয়টা সেল হয়েছে? 1 2 3 4। তাহলে একটা থেকে আমরা 4টা সেল পাচ্ছি না, আসছিল একটা, তাহলে ফাইনালি পাইছি কয়টা? 1 2 3 4টা। আচ্ছা, আরেকটা দেখবা যে আরেকটা ওয়ার্ড পাবা, সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস। আমি এটা মুছে দিচ্ছি,
এটা আমি মুছে দিচ্ছি। আরেকটা ওয়ার্ড পাবা, সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস। খেয়াল করো, ইন্টারকাইনেসিস। ভাই ইন্টারকাইনেসিস মানে হচ্ছে মিওসিস ওয়ান ও মিওসিস টু এর মধ্যবর্তী ফেজ। মানে ধরো একটা সেল মিওসিস 1 করলো, মিওসিস 1 এর পর সে মিওসিস 2টা করতে হবে না? তো মিওসিস 2 করার আগে আরেকটা আলাদা ফেজ আছে, সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টার মানে কি? ইন্টার মানে হচ্ছে মধ্যবর্তী, মানে মধ্যবর্তী সময় কার? মিওসিস 1 এবং মিওসিস 2 এর। এই মধ্যবর্তী সময়ে কি হয় অ্যাকচুয়ালি? যেমন ইন্টারকাইনেসিস কি হয়? নর্মালি ইন্টারকাইনেসিসে মূলত আরএনএ সিনথেসিস হয়, আরএনএ সিনথেসিস হয়, প্রোটিন সিনথেসিস হয়, তারপর সেন্ট্রিওল সংখ্যা বাড়ে, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ডিএনএ রেপ্লিকেশন হয় না এখানে, ডিএনএ রেপ্লিকেশন হয় না। এগুলো আমি একটু ডিটেলস পরে বলবো ইন্টারকাইনেসিসের সময়। একটু মাথায় রাখবে, ইন্টারকাইনেসিসে আরএনএ সিনথেসিস হয়, প্রোটিন সিনথেসিস হয়, সেন্ট্রিওল সংখ্যা বাড়ে, মানে দ্বিগুণ হয় আর কি অ্যাকচুয়ালি। কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হয় না। কেন হয় না বলবো, কারণ ডিএনএ তো ভাই ডিপ্লয়েড, ডাবল হেলিক্স, ঠিক আছে? কিন্তু যে সেলগুলো তৈরি হয়েছে এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, মানে ক্রোমোজোম সংখ্যা একটা। সো এই জন্য নর্মালি ডিএনএ রেপ্লিকেশনটা হয় না। আমি তাও একটু বিস্তারিত বলবো পরে ইন্টারকাইনেসিসে। তো তোমরা তো বুঝতেছো অ্যাকচুয়ালি যে কোত্থেকে শুরু হবে, এই প্রোফেজ 1 থেকে, মানে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াগনিস। আমরা এখান থেকে শুরু করব। চলো আমরা মিওসিস 1টা এখান থেকে শুরু করি। আচ্ছা আমি শুরু করতেছি। তাহলে দেখো আমি শুরু করব কোনখান থেকে বলছি? প্রোফেজ 1 থেকে, কারণ আমাদের সেল যেটা আছে এটা ঢুকে প্রোফেজ 1 দিয়ে স্টার্ট করবে। তার মানে আমাদের শুরু হবে প্রোফেজ 1 দিয়ে। ভিডিও কি ক্লিয়ার আসতেছে? ওকে, প্রোফেজ 1 দিয়ে শুরু হবে। ভালো করে খেয়াল করো। তোমরা জানো যে প্রোফেজ হচ্ছে একটা দীর্ঘ পর্যায়। খেয়াল করো, প্রোফেজ হচ্ছে একটা দীর্ঘ পর্যায়। এই দীর্ঘ পর্যায় বিদায় এটাকে 5টা উপপর্যায়ে ভাগ করা হয়। মনে রাখবা, প্রোফেজকে 5টা উপপর্যায়ে ভাগ করা হয়। কি কি একটু আগে বলছি। তাহলে দেখো, একে 5টি উপপর্যায়ে ভাগ করা হয়। কি কি? ল্যাপটোটিন, ফার্স্ট উপপর্যায়টা হচ্ছে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, আর একটা হচ্ছে ডায়াকাইনেসিস। তার মানে দেখো, আমরা শুধুমাত্র প্রোফেজ 1টা পড়তে হলে এই 5টা ফেজ ভালোভাবে বুঝতে হবে। শুধুমাত্র প্রোফেজ 1কে ভালোভাবে স্টাডি করার জন্য 5টা উপপর্যায়ে ভাগ করেছে। তো আমরা শুরু করবো ল্যাপটোটিন থেকে। এই 5টা উপপর্যায় খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র প্রোফেজ 1কে স্টাডি করতে হলে এই 5টা পড়তে হবে। তাহলে আমরা শুরু করবো ল্যাপটোটিন থেকে। তাহলে দেখো, আমি এখানে লিখতেছি অ্যাকচুয়ালি ল্যাপটোটিন। দেখো এখানে ল্যাপটোটিন লিখো, যে নাম্বার ল্যাপটোটিন প্রোফেজ 1 এর আন্ডারে যেটা পড়ে। আচ্ছা, ল্যাপটোটিন অর্থ হচ্ছে ল্যাপটোস মানে হচ্ছে চিকন, প্লাস টিন মানে হচ্ছে কি? সুতা বা থ্রেড যেটাকে বলে। টিন মানে হচ্ছে কি? সুতা। তার মানে ল্যাপটোটিন শব্দের অর্থ হচ্ছে চিকন সুতা। আচ্ছা, এটা কেন বলা হচ্ছে যে ল্যাপটোটিন? এটা এই ফেজের নামটা কেন ল্যাপটোটিন হচ্ছে, কেন চিকন সুতা হচ্ছে? কারণ হচ্ছে ক্রোমোজোমগুলোকে দেখতে চিকন সুতার মতো দেখায়। তার মানে প্রোফেজ 1 এর প্রথম সাবফেজ যেটা ল্যাপটোটিন, এই সময় ক্রোমোজোমগুলোকে চিকন সুতার মতো দেখায় বিধায় এই ফেজটার নাম হচ্ছে ল্যাপটোস। কেন চিকন সুতার মতো দেখায়? কারণ তোমরা জানো এখানে মাইটোসিসের মতো ক্রোমোজোম জল বিয়োজন করবে। তার মানে প্রথমে কি, যে জল বিয়োজন করবে মাইটোসিসের মতো। মাইটোসিসের যেরকম ক্রোমোজোম জল বিয়োজন করছে, তো জল বিয়োজন করে সংকুচিত হয়ে খাটো ও
মোটা হয়। মনে রাখবা যে জল বিয়োজন করে সংকুচিত হয়ে খাটো ও মোটা হয়। তার মানে ক্রোমোজোমগুলো জল বিয়োজন করবে, আর জল বিয়োজন করার কারণে তোমরা জানো যে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে খাটো ও মোটা হয়, ফলে রঞ্জক পদার্থ ধারণ করে। কেন রঞ্জক পদার্থ ধারণ করে? কারণ তুমি যদি ক্রোমোজোমকে মাইক্রোস্কোপের নিচে দেখতে চাও, ক্রোমোজোমকে সহজে দেখা যায় না, একে কালারিং করতে হয়, স্টেনিং করতে হয়, কালারিং, ব্যাকটেরিয়ার মতো একে কালারিং করতে হয়। তো কালারিং করলে কিছু রঞ্জক পদার্থ ইউজ করতে হবে, ওই রঞ্জক পদার্থ ক্রোমোজোম শোষণ করলে ক্রোমোজোমকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাবো। আর কেন রঞ্জক পদার্থ ধারণ করবে? কারণ পানি চলে গেলে তখনই রং ধারণ করতে পারবে, পানি থাকলে তো রং ধারণ করতে পারবে না। আচ্ছা, নাম্বার 2, এটাকে চিকন সুতার মতো দেখায়। ক্রোমোজোমকে কিসের মতো দেখায়? চিকন সুতার মতো দেখায়। তাহলে ক্রোমোজোমকে কেন এটার নাম দেখো, কেন ল্যাপটোডিন? কারণ এটাকে চিকন সুতার মতো দেখায়। 2 নাম্বার এটা মনে রাখবা। তারপর 3 নাম্বার কি জিনিসটা মনে রাখবা, যে ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোমিয়ার তবে স্পষ্ট নয়। একটু ক্রোমোমিয়ারটা একটু কি বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে ধরো একটা ক্রোমোজোম, আর তোমরা জানো যে ক্রোমোজোমের ভিতরে ক্রোমাটিন থাকে, এভাবে পেঁচানো কিছু জিনিস থাকে। তোমরা ক্রোমোজোমের স্ট্রাকচার পড়ছিলা যে ক্রোমোজোমের ভিতরে এভাবে পেঁচানো কিছু সুতা থাকে, এগুলাকে আমরা বলি ক্রোমাটিন। ঠিক এখানে এভাবে গুটি গুটি কিছু দেখা যায়, এই জায়গাগুলোতে কিছু গুটি গুটি অংশ দেখা যায়, এভাবে গুটি গুটি। কখন? এই প্রোফেজ 1-এ, তবে স্পষ্ট নয়, এটা মনে রাখবে একটু। গুটি গুটি কিছু জিনিস দেখা যায় ক্রোমাটিনের ভিতরে। সো এই গুটি গুটি অংশগুলোকে কি বলা হয়? ক্রোমোমিয়ার। তো ক্রোমোমিয়ার দেখা যায় তবে স্পষ্ট নয়। আচ্ছা, তারপর কি হতে পারে এই ধাপে? আর কি হতে পারে? নাম্বার 4, এই ধাপে কি হতে পারে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারগুলো একদিকে সরে গিয়ে তোমার জড়ো হতে থাকে, ফলে ক্রোমোজোমগুলোকে ফুলের তোড়ার মতো দেখায়। তো আমি এখানে একটা পিকচার রাখি, খেয়াল করো, পিকচার রাখলেই বুঝতে সুবিধা হয়। তো দেখো, এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন, আর এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ওকে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এবং ধরো এটা হচ্ছে নিউক্লিওলাস। এখন দেখো, প্রথমে দেখো ক্রোমোজোমগুলোকে চিকন সুতার মতো দেখায়। তাহলে চিকন সুতার মতো কীরকম? এই দেখো, আমি দেখাচ্ছি চিকন সুতার মতো দেখতে কীরকম। দেখো, আমি এখানে ক্রোমোজোম আঁকতেছি কয়েকটা, চিকন সুতার মতো দেখাবে এগুলোকে। এদিকে অলরেডি 2টা ক্রোমোজোম আঁকছি, আরো 2টা আঁকবো, 4টা আঁকবো। ঠিক দেখো, এখানে আমি 4টা ক্রোমোজোম আঁকছি, খুব এলোমেলোভাবে আঁকছি। এবং দেখো, ক্রোমোজোমে এভাবে গুটি গুটি কিছু অংশ দেখা যায়, এই গুটি গুটি কিছু অংশ দেখা যায়, এগুলাকে আমি কি বলছিলাম? ক্রোমোমিয়ার। তাহলে দেখো, এভাবে গুটি গুটি ক্রোমোজোমে কিছু অংশ দেখা যায়, এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। তাহলে এখানে আমি টোটাল 4টা কি আঁকছি? ক্রোমোজোম আঁকছি। 1, 2, 3, 4। একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একদিকে চলে আসতেছে,
এগুলো কিন্তু নিউক্লিয়াসের কেন্দ্রের দিকে নাই, পরিধির দিকে চলে আসতেছে। ভালো করে খেয়াল করে, এই যে পরিধি না, এটা নিউক্লিয়াসের পরিধি না, সেন্ট্রোমিয়ারগুলো একদিকে সরে যাচ্ছে। তো সেন্ট্রোমিয়ারগুলো একদিকে সরে যাওয়ায় যে কিছু ক্রোমোজোম পরিধির দিকে চলে আসতেছে। তাহলে খেয়াল করে দেখো যে সেন্ট্রোমিয়ার একদিকে সরে গিয়ে, তাহলে দেখো তো এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো একদিকে, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম একদিকে সরে গিয়ে ক্রোমোজোমগুলো জড়ো হতে থাকে, ক্রোমোজোমগুলো জড়ো হতে থাকে, ঠিক আছে। তো এই ফলে এগুলাকে দেখতে অনেকটা ফুলের তোড়ার মতো লাগে। ভালো করে খেয়াল করে দেখো তো যে এগুলা একদিকে সরে গেছে, এটা একদিকে, এগুলো একদিকে, এবং জিনিসগুলো এলোমেলো, খুব এলোমেলো। তো জিনিসগুলোকে দেখতে অনেকটা ফুলের তোড়ার মতো লাগতেছে, আর ফুলের তোড়াকে আমরা বলি বুকে। তো দেখবা এটাকে বুকেও বলে, ঠিক আছে। ফলে এগুলাকে দেখতে ফুলের তোড়ার মতো লাগে, ফুলের তোড়ার মতো লাগে ভাই। ফুলের তোড়া মানে হচ্ছে কি, বুকে, ঠিক আছে। সো এগুলাই হচ্ছে তোমার প্রোফেজ 1-এ ঘটে। এছাড়া প্রাণী কোষে যে এই যে ক্রোমোজোমগুলা, বুঝছো, দুই মেরুতে থাকে। এই যে প্রাণী কোষের ক্ষেত্রে এই যে ক্রোমোজোমগুলো দেখতেছ, ক্রোমোজোমগুলো দুই মেরুতে থাকে। এই ধরনের বিন্যাসকে বলা হয় পোলারাইজ বিন্যাস, কারণ এগুলো পোলের দিকে থাকে। প্রাণী কোষের ক্ষেত্রে বলতেছি, প্রাণী কোষের ক্ষেত্রে এই ক্রোমোজোমগুলা তোমার দুই মেরুতে অবস্থান করে। তো এই ধরনের বিন্যাসকে বলা হয় পোলারাইজ বিন্যাস। তুমি যদি ল্যাপটোটিন লিখতে চাও, ল্যাপটোটিনে এই কথাগুলো লিখতে হবে। ভালো করে খেয়াল করো, ল্যাপটোটিনে এই কথাগুলো লিখতে হবে, এই কথাগুলো লিখলেই হবে। এবং ল্যাপটোটিনের ফিগারটা হচ্ছে এরকম। আচ্ছা, ল্যাপটোটিনের পর কি? ল্যাপটোটিনের পর হচ্ছে জাইগোটিন। এটা হচ্ছে প্রোফেজ 1-এর 2 নাম্বার সাবফেজ। নাম্বার 2 জাইগোটিন। দেখো খুবই ইম্পর্টেন্ট, জাইগোটিন শব্দের অর্থ হচ্ছে জাইগোস মানে হচ্ছে জোড়া, আর টিন মানে হচ্ছে সুতা। তার মানে এখানে বুঝতে পারতেছ যে জোড়া সুতা। তো এখন কীরকম জোড়া সুতা? তাহলে দেখো যে 1 নাম্বার কীরকম জোড়া সুতা, এগুলাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি। তার মানে এই ধাপে জোড়া সুতা বলা হচ্ছে, তার মানে এই ধাপে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি হয়। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, ভাই হোমোলোগাস ক্রোমোজোম জোড়া কি? জিনিসটা হয়তো জিন তথ্য বিবর্তন চ্যাপ্টারে হয়তো আমি পড়েছিলাম, হয়তো অনেকে পড়ছো, না পড়লেও সমস্যা না, আবার বলতেছি। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া মানে কি? ভাই হোমোলোগাস ক্রোমোজোম মানে জোড়া এমন একটা জোড়া যে জোড়ায় একটা ক্রোমোজোম পিতা থেকে আসে আর একটা ক্রোমোজোম মাতা থেকে আসে। তার মানে তোমরা এখানে লিখতে পারো যে পিতা ও মাতা থেকে আগত ক্রোমোজোম দুটি, তার মানে একটা পিতা থেকে আসে আর একটা মাতা থেকে আসে, তাহলে অবশ্যই ক্রোমোজোম কয়টা? 2টা। তো পিতা এবং মাতা থেকে আসা ক্রোমোজোম দুটি এর জিনগত ও আকৃতিগত মিল থাকে, ওই ধরনের ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। ভালো করে খেয়াল করো, একটা আসে পিতা থেকে আর একটা আসে মাতা থেকে, এবং পিতা থেকে এবং মাতা থেকে 2টা ক্রোমোজোম এসে জোড়া বাঁধে। এবং কেন জোড়া বাঁধে? কারণ এদের জিনগত মিল আছে, ক্রোমোজোমগুলোর জিনগত মিল আছে এবং আকৃতিগত মিল আছে। একটু পর ফিগার আঁকলেই বুঝবা। তো খেয়াল করো, আমাদের বডিতে আছে 23 জোড়া ক্রোমোজোম। বডিতে বলতে পার্সেলে 23 জোড়া ক্রোমোজোম। একটু এটা বোঝার চেষ্টা করো। আমরা যখন বলি যে আমাদের পার্সেলে কয়টা ক্রোমোজোম, তোমরা বলো 23 জোড়া, অনেকে 46টা বলো। 46টা, 23 জোড়া মানে 46টা। তবে আমি মনে করি 46টা বলার চেয়েও 23 জোড়া বলাটা অধিক উত্তম, কারণ ক্রোমোজোম জোড়ায় থাকে, ক্রোমোজোম কখনো সিঙ্গেল থাকে না। আমাদের সেলে ক্রোমোজোম কখনো সিঙ্গেল থাকে না, ক্রোমোজোম জোড়ায় থাকে, আর ওই জোড়াটাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। তার মানে আমি যদি বলি আমাদের বডিতে 23 জোড়া হোমোলোগাস ক্রোমোজোম জোড়া আছে, 23 জোড়া হোমোলোগাস ক্রোমোজোম জোড়া আছে, তার মধ্যে শুধুমাত্র আমি 1 জোড়া হোমোলোগাস
ক্রোমোজোমের কথাই বলতেছি। একটা আসবে কোত্থেকে? পিতা থেকে, আর একটা আসবে মাতা থেকে। পিতা থেকে এবং মাতা থেকে আসা দুটি ক্রোমোজোম মিলেই হোমোলোগাস ক্রোমোজোম জোড়া তৈরি করবে। আমাদের বডিতে 23 জোড়া ক্রোমোজোম, সবগুলো এভাবেই থাকে। 23 জোড়া ক্রোমোজোম সবগুলো এভাবেই থাকে। এখন দেখো একটা ফিগার আঁকলে বুঝবা যে এটা তো এখন দেখতে অনেকটা ফুলের তোড়ার মতো। এখান থেকে দুইটা সুতা জোর বাঁধবে। এখনো কি এগুলো জোর বাঁধছে? এগুলো খুব এলোমেলো না? এখন একটু একটা অ্যানিমেশন চিন্তা করো। এখান থেকে ক্রোমোজোম দুইটা ক্রোমোজোম এসে জোর বাঁধবে। কোনগুলো জোর বাঁধবে? জিনগত দিক দিয়ে মিল আছে এগুলা, এবং আকৃতিগত দিক দিয়ে মিল আছে এরকম। তাহলে আমি যদি এগুলো একটু মুছে দিই, দেখো কিরকম হবে। দেখো, এই দেখো দুইটা ক্রোমোজোম এসে এভাবে জোড়া বাঁধছে। খেয়াল করছো? দুইটা ক্রোমোজোম এসে এভাবে জোড়া বাঁধছে, একটা লাল কালার একটা সবুজ কালার। ধরো লাল কালার যেটা সেটা আসছে পিতা থেকে, সবুজ কালার যেটা হচ্ছে মাতা থেকে। এবার দেখো এদের দুইটার আকৃতি সেম কিনা। তাহলে আকৃতিগত দিক দিয়ে মিল আছে না? এবার আসো জিনগত দিক দিয়ে মিল আছে কিনা দেখি। ধরো মাতার উচ্চতা নিয়ন্ত্রণকারী জিন যদি এখানে থাকে, পিতার উচ্চতা নিয়ন্ত্রণকারী জিন ঠিক এই জায়গায় থাকবে। তাহলে দেখো তো সেম লোক আছে কিনা। আবার বলতেছি, মাতার উচ্চতা নিয়ন্ত্রণকারী জিন যদি এখানে থাকে, পিতার উচ্চতা নিয়ন্ত্রণকারী, যেখানে ইন পাবা, মাতার গায়ের রং নিয়ন্ত্রণকারী জিন যদি এদিকে থাকে, ঠিক সেম লোক আছে পিতার রং নিয়ন্ত্রণকারী জিন এখানে থাকবে। তাহলে দেখো জিনগত দিক দিয়েও মিল আছে। এগুলাকেই বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। আচ্ছা, এটা আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম। আচ্ছা ওকে, এখানে স্টিল গুটি গুটি ক্রোমোমিয়ার দেখা যায়, তো এইভাবে দিয়ে দিবা স্টিল গুটি গুটি ক্রোমোমিয়ার দেখা যায়। আচ্ছা, এদিকে আমি এক জোড়া দেখাইছি, এদিক দিয়ে আমি আরও এক জোড়া দেখাই। এবং এই জোড়াগুলো একটু শর্ট, কারণ বললাম না আকৃতিগত দিক দিয়ে মিল থাকতে হবে। তাহলে দেখো আকৃতিগত দিক দিয়ে মিল থাকতে হবে। এই দেখো এগুলো একটু শর্ট ক্রোমোজোম দুটা, এই দুইটা ক্রোমোজোম হচ্ছে শর্ট, দ্যাটস ওয়াই এই দুইটা একসাথে আসছে, শর্টগুলো একসাথে আসছে, জোড়া বাঁধছে। এগুলো কি বাঁধছে? জোড়া বাঁধছে, সেম। ওকে, তার মানে বুঝতে পারছো হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। এভাবে 23 জোড়া ক্রোমোজোম আমাদের পার্সেলে থাকে। এখানে শুধুমাত্র 2 জোড়া হোমোলোগাস ক্রোমোজোম নিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া তো বুঝলা। এবার আসো 2 নাম্বার কি জোড়া সৃষ্টি হবে, আমরা জোড়া সৃষ্টি করলাম। 2 নাম্বার হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলে। এটা লিখো, হোমোলোগাস ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলে। খুবই ইম্পর্টেন্ট, বাইভ্যালেন্ট বলে। তার মানে তুমি বুঝতেই পারতেছো এখানে কি বোঝানো হচ্ছে। তুমি খেয়াল করো তো, এটা হচ্ছে একটা হোমোলোগাস ক্রোমোজোম জোড়া, এটা হচ্ছে একটা হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। তার মানে হোমোলোগাস ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলতেছে। তার মানে এটা একটা বাইভ্যালেন্ট, এটা আরেকটা বাইভ্যালেন্ট। তার মানে তোমরাই আমাকে বলো যে মানুষের পার্সেলে কয়টা বাইভ্যালেন্ট থাকবে? কমেন্ট বক্সে বলো, মানুষের পার্সেলে কয়টা বাইভ্যালেন্ট থাকবে? হোমোলোগাস ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলতেছে। তার মানে এটা একটা ক্রোমোজোম জোড়া, এটা একটা ক্রোমোজোম জোড়া। তাহলে এই ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলা যায়, এই ক্রোমোজোম জোড়াকেও বাইভ্যালেন্ট বলা যায়। তাহলে তোমরাই বলো আমাদের পার্সেলে কয়টা বাইভ্যালেন্ট থাকবে? আনসার হচ্ছে 23টা। তাহলে লিখো, পার্সেলে 23টি বাইভ্যালেন্ট থাকে, 23টি বাইভ্যালেন্ট থাকে। কারণ কি? কারণ আমাদের 23 পেয়ার্স ক্রোমোজোম আছে, আমাদের 23 পেয়ার্স ক্রোমোজোম আছে। তাহলে 1 পেয়ার ক্রোমোজোম মানে হচ্ছে একটা বাইভ্যালেন্ট। তাহলে 23 পেয়ার্স ক্রোমোজোম মানে হচ্ছে 23টা বাইভ্যালেন্ট। তার মানে এটা একটা বাইভ্যালেন্ট, এটা একটা বাইভ্যালেন্ট। আশা করি বুঝতে পারছো। এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়াকেই বাইভ্যালেন্ট বলে। তাহলে আমাদের পার্সেলে 23 জোড়া ক্রোমোজোম আছে। তাহলে 23 জোড়া ক্রোমোজোমকে প্রতিটাকে আমরা একটা বাইভ্যালেন্ট ধরলে তাহলে 23টা বাইভ্যালেন্ট পাচ্ছি। এটা এমসিকিউতে আসলে যাতে আনসার করতে পারো। আবার 23 জোড়া বাইভ্যালেন্ট বলবা না, এক জোড়া মিলে একটা বাইভ্যালেন্ট। তাহলে 23 জোড়া মিলে 23টা বাইভ্যালেন্ট, এটা মাথায় রাখতে হবে, এই ইনফরমেশনটা মাথায় রাখতে হবে। আচ্ছা, বাইভ্যালেন্টও বুঝছো, এটাও বুঝছো। ওকে, এটা যদি বুঝে থাকো, বাইভ্যালেন্টও যদি বুঝে থাকো, তাহলে কোনো সমস্যা নাই। এবার আমরা বলবো এই যে জোড়াটা সৃষ্টি হচ্ছে, তাই না? এই যে আমরা জোড়া সৃষ্টি করতেছি, এই জোড়া সৃষ্টি হওয়াটা কিভাবে হয়?
এই যে জোড়া সৃষ্টি হচ্ছে, এই জোড়াটা কিভাবে সৃষ্টি হয়, মানে ধরো দুইটা ক্রোমোজোম এভাবে কাছাকাছি আসতেছে, এই জোড়াটা কিভাবে সৃষ্টি হয় মনে রাখতে হবে। জোড়াটা সৃষ্টি হয় একটি প্রোটিন দিয়ে, সেটার নাম হচ্ছে সিন্যাপটোনোমাল কমপ্লেক্স। দেখো সিন্যাপটোনোমাল কমপ্লেক্স, ব্র্যাকেটে লিখো এটা একটা প্রোটিন। তো সিন্যাপটোনোমাল কমপ্লেক্স দিয়ে, ঠিক আছে, কমপ্লেক্স দিয়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি হয়। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি হয়। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি হয় মানে ধরো সাপোজ এটা একটা ক্রোমোজোম, কই দেখাবো, ধরো এইটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোম জোড়া বাঁধবে কিভাবে, সিন্যাপটোনোমাল কমপ্লেক্স প্রোটিনটা দিয়ে। কীভাবে দেখো, এই সিন্যাপটোনোমাল কমপ্লেক্সটা এভাবে দুইটা, এই যে এই দিক দিয়ে দেখছো আমি যে জিনিসগুলো আঁকতেছি, এটা হচ্ছে সিন্যাপটোনোমাল কমপ্লেক্স। এই সিন্যাপটোনোমাল কমপ্লেক্সটা কি করে, দুইটা ক্রোমোজোমকে পাশাপাশি এনে জোড় বাঁধায়। তার মানে দেখো এই যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়াগুলা বা এই দুইটা ক্রোমোজোম যে কাছাকাছি আসতেছে বা জোড় বাঁধতেছে, এটা কার কারণে, সিন্যাপটোনোমাল কমপ্লেক্স মানে এটা একটা প্রোটিন, এটার কারণে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি হচ্ছে। আর জোড়া বাঁধার এই প্রসেসকে, জোড়া বাঁধার এই প্রসেসকে সিন্যাপসিস বলে। জোড়া বাঁধার এই প্রসেসকে সিন্যাপসিস বলে। একদম ইজি। এই যে জোড়া যে প্রসেসের যে এই যে সিন্যাপটোনোমাল কমপ্লেক্স দিয়ে জোড়াটা বাঁধতেছে, এই জোড়া বাঁধার প্রসেসটাকেই বলা হয় সিন্যাপসিস। তাহলে সিন্যাপসিস কি, সিন্যাপসিস হচ্ছে সিন্যাপটোনোমাল কমপ্লেক্স দিয়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি হয়, জোড়া বাঁধার এই প্রসেসকে বলা হয় সিন্যাপসিস। তাহলে এখানে কয়েকটি ইম্পর্টেন্ট লাইন আছে, একটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া, একটা হচ্ছে বাইভ্যালেন্ট, আর একটা হচ্ছে সিন্যাপসিস। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া, বাইভ্যালেন্ট, আর একটা হচ্ছে সিন্যাপসিস। আশা করে এই তিনটা জিনিস বুঝতে পারছো। আচ্ছা, এই তিনটা জিনিস যদি বুঝতে পারো তাহলে জাইগোটিন হয়ে গেছে এবং আমাদের জোড় বাঁধা হয়ে গেছে। মনে রাখতে হবে জোড়গুলো একটা আসে পিতা থেকে আর একটা আসে মাথা থেকে, এটাই হচ্ছে জাইগোটিন। আর জাইগোটিন মিনিং হচ্ছে জোড়া সুতা, মানে জোড়া বাঁধছে, শেষ। ওকে, এবার আমাদেরকে কি জানতে হবে, এবার আমাদেরকে যে ফেজটা জানতে হবে সেটা হচ্ছে প্যাকাইটিন। তাহলে আমরা এই প্যাকাইটিন লিখি, এগুলো নোট করবা, বইয়ে সাজানো নাই, তো তোমরা পয়েন্ট পয়েন্ট করে লিখবা তাহলে সুবিধা হয়, বইয়ে কিন্তু সাজানো নাই। দেখো প্যাকাইটিন, তারপর ফেস্ট হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন শব্দের অর্থ হচ্ছে প্যাকাইস। প্যাকাইস মানে হচ্ছে মোটা, আর টিন মানে হচ্ছে সুতা। তার মানে প্যাকাইটিন শব্দ হচ্ছে মোটা সুতা। মনে রাখবা এই ফেজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই সাবফেস, নট ফেস, প্রোফেস ওয়ানের সাবফেস প্যাকাইটিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে কিছু ইনফরমেশন তোমাকে মনে রাখতে হবে, ভালো বেশি ইনফরমেশন মনে রাখতে হবে। এবং এটার অর্থ হচ্ছে প্যাকাইস মানে মোটা, আর টিন মানে হচ্ছে সুতা। তার মানে বুঝতেই পারতেছ এই ধাপের শুরুতে ক্রোমোজোমগুলো আরও বেশি জল বিয়োজন করে, এবং ক্রোমোজোমগুলো আরও বেশি জল বিয়োজন করে আরও মোটা হয়, আরও খর্ব হয়। তাহলে বলতে পারো যে ক্রোমোজোম আরও জল বিয়োজন করে, আরও জল বিয়োজন করে, আরও জল বিয়োজন করে আরও মোটা ও খাটো হয়। যে তখন ক্রোমোজোমগুলোকে দেখতে পাওয়া যায়, ক্রোমোজোমগুলোকে ভালোভাবে দেখতে পাওয়া যায় যেহেতু অনেক বেশি মোটা হয়। তো এই জন্য এই সাবফেসটার নামই হয়েছে মোটা, মোটা সুতা, কারণ ক্রোমোজোমগুলো আরও বেশি মোটা হয়। আচ্ছা, এই ধাপে আরও বেশি ইম্পর্টেন্ট কিছু হয়, তুমি এই প্রথম এই ধাপে ক্রোমাটিড দেখতে পাবে। তুমি দেখো তো ডিপ্লোটিনে কি তুমি ক্রোমাটিড দেখতে পাচ্ছ? ভালোভাবে বোঝা যাচ্ছে ক্রোমাটিড? বোঝা যাচ্ছে না, ক্রোমোজোমকে ভালোভাবে বুঝতেই পারবে না আলাদাভাবে। তো সর্বপ্রথম এই ফেজে এসে ক্রোমাটিড দেখতে পাবে। আর বলো ক্রোমাটিড যদি তুমি দেখতে চাও তাহলে কি হবে? আমি একটা লেখা লিখতেছি, এটাও তোমরা আমাদের সাথে লিখো। সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি বাইভ্যালেন্ট, প্রতিটি বাইভ্যালেন্টের ক্রোমোজোম বিভক্তি হয়ে মানে ডিভাইডেড হয়ে 4টি ক্রোমাটিড সৃষ্টি করে। 4টি ক্রোমাটিড
সৃষ্টি করে। আর 4টি ক্রোমাটিড সৃষ্টি হওয়াটাকে বলা হয় টেট্রাড। টেট্রাড মানে কি? 4। টেট্রা মানে 4 আর টেট্রাড মানে হচ্ছে 4টি ক্রোমাটিড সৃষ্টি হওয়াকে বলে টেট্রাড। ভালো করে বুঝো এটা। সেন্টোমিয়ার ব্যতীত মানে সেন্টোমিয়ার ভাগ হয় না, সেন্টোমিয়ার ব্যতীত প্রতিটি বাইভ্যালেন্ট মানে কি? এটা একটা বাইভ্যালেন্ট, খেয়াল করো, এটা একটা বাইভ্যালেন্ট আর বাইভ্যালেন্টের 2টা ক্রোমোজোম, এটাও একটা বাইভ্যালেন্ট আর বাইভ্যালেন্টের 2টা ক্রোমোজোম। তাহলে শুধুমাত্র একটা বাইভ্যালেন্টের কথাই বলতেছি। এই বাইভ্যালেন্টের 2টা ক্রোমোজোম আছে। তো এই বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্টোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্তি হয়। তাহলে আমি একটা বাইভ্যালেন্ট আঁকতেছি, দেখো এটা একটা বাইভ্যালেন্ট, এই দেখো এটা একটা বাইভ্যালেন্ট, এই একটা বাইভ্যালেন্ট, এটা হচ্ছে একটা বাইভ্যালেন্ট। খেয়াল করো একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমোজোম? 2টা ক্রোমোজোম, আমরা একটু আগেই তো পড়ছি। এখন খেয়াল করো তো এই বাইভ্যালেন্টের এই যে ক্রোমোজোমটা দেখতেছ সেন্টোমিয়ার ছাড়া, সেন্টোমিয়ার ভাগ হলে হবে না, সেন্টোমিয়ার ছাড়া, তাই আমি এতটুকু পর্যন্ত রাখছি, গ্যাপ দিছি, আবার এখান থেকে শুরু করছি। তাহলে আমি সেন্টোমিয়ারটাকে ভাগ করছি, করি নাই, এখানেও করো সেন্টোমিয়ার ছাড়া এই একটা বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোকে ভাগ করছে। আচ্ছা বলো তো সেন্টোমিয়ার ছাড়া এই ক্রোমোজোমটাকে ভাগ করলে এখান থেকে 2টা ক্রোমাটিড পাবো না শুধুমাত্র এই ক্রোমোজোম থেকে? দেখো তো এভাবে আমরা এই ক্রোমোজোম থেকে 2টা ক্রোমাটিড পাইলাম না? শুধুমাত্র এই ক্রোমোজোম, দেখো এই ক্রোমোজোম থেকে 2টা ক্রোমাটিড পেলাম। ঠিকভাবে পাশে আরেকটা ক্রোমোজোম আছে না, এই ক্রোমোজোম থেকেও 2টা ক্রোমাটিড পাইলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বাইভ্যালেন্ট। আর দেখো বাইভ্যালেন্টে এখন কয়টা ক্রোমাটিড? 1 2 3 4। তাহলে বাইভ্যালেন্টে এখন কয়টা ক্রোমাটিড? 1 2 3 4। তার মানে এই সর্বপ্রথম আমরা ক্রোমাটিড দেখতে পাবো। কেন? কারণ সেন্টোমিয়ার ব্যতীত প্রতিটি বাইভ্যালেন্টের ক্রোমোজোম বিভক্তি হয়ে 4টি ক্রোমাটিড, আর ক্রোমাটিড সিস্টেমকে টেট্রাড বলে। তাহলে দেখো 1 2 3 4, 4টি ক্রোমাটিড সৃষ্টি করছে। এবার তুমি এখানে ক্রোমাটিড দেখতে পাচ্ছ, যার কারণে ক্রোমোজোমকে দেখাটা অনেক ইজি হয়ে যায়। প্যাকাইটিন সাবফেসে ক্রোমোজোম দেখাটা অনেক বেশি ইজি হয়ে যায়, এই জন্য ক্রোমোজোমটাকে মোটা লাগে। সো দেখো 4টা ক্রোমাটিড, এখানে 2টা, এখানে 2টা, তাহলে একটা বাইভ্যালেন্টে 4টা ক্রোমাটিড। এতটুকু তো বুঝতে পারছো। আচ্ছা এতটুকু যদি বুঝতে পারো তাহলে এখানে আরও কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। সেটা হচ্ছে এটা একটা বাইভ্যালেন্ট, আর এই বাইভ্যালেন্টে এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, আর এটা হচ্ছে আরেকটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের কথা দেখো, এই ক্রোমোজোমে ক্রোমাটিড কয়টা? 2টা না? কোন 2টা? এটা একটা ক্রোমাটিড আর এর পাশে আরেকটা ক্রোমাটিড। তো একই ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। খেয়াল করো, একই ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। তাহলে খেয়াল করো এটা একটা ক্রোমোজোম না? আর এই ক্রোমোজোমে যে 2টা ক্রোমাটিডকে দেখতেছো এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। সিস্টার মানে হচ্ছে আপন বা বোন, ঠিক আছে? তার মানে এরা একই ক্রোমোজোমের তো যমজ ক্রোমাটিড বলতে পারো, তো সিস্টার ক্রোমাটিড। ঠিকভাবে এখানেও যে 2টা ক্রোমাটিড আছে এগুলো সিস্টার ক্রোমাটিড। কিন্তু তুমি যদি এই ক্রোমোজোমের এই ক্রোমাটিডের সাথে এই ক্রোমোজোমের এই ক্রোমাটিডের সাথে এই ক্রোমোজোমের এই ক্রোমাটিডের কম্পেয়ার করো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এই ক্রোমোজোমের এই ক্রোমাটিডের সাথে এই ক্রোমোজোমের যদি এই ক্রোমাটিডের তুলনা করো তখন এই 2টা ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড, তার মানে এই 2টা জিনিস বুঝতে হবে, সিস্টার ক্রোমাটিড কি, নন সিস্টার ক্রোমাটিড কি বুঝতে হবে। ভালো করে খেয়াল করো, এই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলবো, আর একটা ক্রোমোজোমের একটা ক্রোমাটিডের সাথে যদি অপর আরেকটা ক্রোমাটিডের তুলনা করো তাহলে এই 2টা ভিন্ন ক্রোমোজোম না? তো ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে একই হবে? হবে না। দ্যাটস ওয়াই এটাকে বললাম নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে 4টা ক্রোমাটিড সৃষ্টি হয় এবং এভাবে সৃষ্টি হওয়ার পর সিস্টার ক্রোমাটিড হচ্ছে একই ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে, আর ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। আশা করি সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড বুঝতে পারছো। তো আমি এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক এই জায়গায় দেখাই, পিকচারটা আমাকে চেঞ্জ করতে হবে কারণ এখানে ক্রোমাটিন পাওয়া যাবে, তাই না? ক্রোমাটিড পাওয়া যাবে, এখানে 2টা ক্রোমাটিড, এখানে 2টা ক্রোমাটিড। সো আমি একটু আরো সুন্দর করে জিনিসটা দেখাই, প্যাকেটিংটা একটু ভালোভাবে দেখাই। দেখো ডিপ্লোটিনে কি ছিল? ওই যে সেন্টোমিয়ার ব্যতীত ভাগ হয়ে গেছে, তার মানে বুঝতেই পারতেছো কি হবে ঘটনা, বুঝতেই পারতেছো কি হবে ঘটনা। এখানে 2টা ক্রোমাটিড তুমি পাবে, এই দেখছো 2টা ক্রোমাটিড,
দেখছো দুইটা ক্রোমাটিড পাইলা। ঠিক এদিক দিয়ে আরেকটা ক্রোমোজোম আছে না বাইভ্যালেন্ট, এদিক দিয়ে আরেকটা বাইভ্যালেন্ট আছে তো, সরি বাইভ্যালেন্ট বলতে আরেকটা ক্রোমোজোম আছে তো। তো ওই ক্রোমোজোমটা তো মাথা থেকে আসছে, তো মাথা থেকে হলে আমি সবুজ কালারে দেখাচ্ছি। দুইটা কিন্তু সেম কালার, কারণ দুইটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। দেখছো দুইটা ক্রোমাটিড খেয়াল করছো। আচ্ছা এখানে ক্রোমোজোমগুলো শর্ট ছিল, তো দেখো এখানে ক্রোমোজোমগুলো ছিল শর্ট, তো আমি শর্টই আঁকবো। দেখছো তার মানে কথাটা মিলছে কিনা দেখো তো। সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি বাইভ্যালেন্ট, এটা একটা বাইভ্যালেন্ট, এটা আরেকটা বাইভ্যালেন্ট। তার মানে এই বাইভ্যালেন্টে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম বিভক্তি 4টি ক্রোমাটিড তৈরি করে, 1 2 3 4। এবং দেখো একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে, মানে এই দুইটা ক্রোমাটিড হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিড হচ্ছে সিস্টার ক্রোমাটিড। কিন্তু তুমি লাল ক্রোমাটিডের সাথে যদি সবুজ ক্রোমাটিডে কম্পেয়ার করো, তাহলে এই দুইটা ক্রোমাটিড হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। দেখো দোনোটা লাল তাহলে সিস্টার ক্রোমাটিড, দোনোটা সবুজ এই দুইটা সিস্টার ক্রোমাটিড। কিন্তু তুমি লালের সাথে যদি সবুজটা কম্পেয়ার করো, তাহলে এগুলো কি সিস্টার, এগুলো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আশা করি সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড বুঝতে পারছো, কারণ প্যাকেটিংটা বুঝতে হলে এই জিনিসগুলো বুঝতে হবে। আর এখনই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কি যে তুমি সিস্টার ক্রোমাটিড পাইলা, নন সিস্টার ক্রোমাটিডও পাইলা। এবার দেখো দুটি নন সিস্টার ক্রোমাটিডের একটু খেয়াল করবা, এখানে লিখি আমি, খেয়াল করো ভালো করে খেয়াল করো। প্রতিটি বাইভ্যালেন্টের খেয়াল করো, আমার লাইনগুলো বুঝতে হবে। প্রতিটি বাইভ্যালেন্টের দুটি নন সিস্টার ক্রোমাটিড, দেখো প্রতিটি বাইভ্যালেন্টের দুটি নন সিস্টার ক্রোমাটিডের একই স্থানে, খেয়াল করো ভালো করে, একই স্থানে ভাঙ্গন ঘটে। এই লাইনটা আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করি। প্রতিটি বাইভ্যালেন্টে, তাহলে এটা একটা বাইভ্যালেন্ট, তাহলে এই বাইভ্যালেন্টের দুটি নন সিস্টার ক্রোমাটিড, তাহলে দুটি নন সিস্টার ক্রোমাটিড নাও, একটা এই লাল কালারের ক্রোমাটিড আর একটা হচ্ছে এই সবুজ কালারের ক্রোমাটিড। তাহলে এই দুইটা নন সিস্টার ক্রোমাটিড, কোন দুইটা, এই দুইটা একই স্থানে ভাঙ্গন ঘটবে। তাহলে আমি একটু ভাঙাই, দেখো ধরো আমি এই জায়গায় ভাঙাচ্ছি, সাপোজ এই জায়গাটা আমি ভাঙিয়ে দিছি, দেখছো। আচ্ছা এই জায়গা যদি ভাঙে তাহলে একই স্থানে বলছে না, তাহলে আমাকে এই জায়গাটাও ভাঙতে হবে। দেখছো দুইটা নন সিস্টার ক্রোমাটিডের একই জায়গা ভাঙিয়ে দিছি, সাপোজ এদিক দিয়েও ভাঙতেছি, এই জায়গাটা ভাঙিয়ে দিছি, ঠিক এখানেও এই জায়গা ভাঙিয়ে দিছি। তাহলে দেখো প্রতিটি বাইভ্যালেন্টের দুটি নন সিস্টার ক্রোমাটিডের একই স্থানে ভাঙ্গন ঘটছে। আচ্ছা ভাঙ্গন ঘটছে, অংশগুলো কই যাবে, অংশগুলো থাকবে না। যেমন দেখো যে এখানে যে অংশগুলো, ধরো এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে সবুজ কালারেরটা না, এই যে এটা হচ্ছে সবুজ কালারেরটা, এই যে ভাঙ্গন করছে। এখন কি হবে, ভাঙ্গন স্থলদ্বয় বিনিময় ঘটবে। তাহলে দেখো ভাঙ্গন স্থলদ্বয়ের বিনিময় ঘটে জোড়া লাগবে, বিনিময় ঘটে, ভাঙ্গন স্থলদ্বয় না লিখে ভাঙ্গন অংশ লেখো, ভাঙ্গন অংশদ্বয়ের বিনিময় ঘটবে, বিনিময় ঘটে জোড়া লাগবে। তার মানে দেখো এখানে লাল কালারটা ওদিকে যাবে, সবুজ কালারটা এদিকে আসবে। তাহলে আমি কি করতেছি, দেখো বিনিময় করতেছি, সবুজ কালারটারে এখানে পাঠিয়ে দিছি, খেয়াল করছো সবুজ হয়ে গেছে জিনিসটা, আর লাল কালারটাকে আমি ওখানে পাঠিয়ে দিছি, এবং পাঠিয়ে দিয়ে আমাকে জোড়া লাগাইতে বসে, খেয়াল করো জোড়া লাগবে। তাহলে দেখো আমি এই লাল কালারটা দিয়ে জোড়া লাগাই দিচ্ছি, খেয়াল করো আমি কিন্তু এখানে জোড়া লাগাই দিব। এখন দেখো এই দেখো জোড়া লাগাই দিছি, খেয়াল করছো ঠিকভাবে। এখানেও করো তো, লাল কালারটা এখানে আসবে, সবুজ কালারটা এখানে এসে জোড়া লাগাই দিব, এটা হচ্ছে সবুজ কালার। তার মানে কি বুঝলা, যে প্রতিটি বাইভ্যালেন্টের দুটি নন সিস্টার ক্রোমাটিডের একই স্থানে ভাঙ্গন ঘটবে এবং ভাঙ্গন অংশদ্বয়ের বিনিময় ঘটে জোড়া লাগবে। আচ্ছা এখানেও দেখাই, এখানে ধরো এই অংশটা জোড়া লাগছে, শুধুমাত্র একটা অংশ জোড়া লাগছে, তাই আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। তাহলে এখানে আমাকে লাল কালারটা পাঠাইতে হবে এই জায়গায়, আর এই জায়গায় সবুজ কালার পাঠাই জোড়া লাগাই দিতে হবে। তাহলে এই জায়গায় সবুজ কালার পাঠাই জোড়া লাগাই দিছি,
দেখছো এই ঘটনাটা ঘটছে। এই জোড়া লাগার স্থানকে বলা হয় কায়াসমা। তাহলে লিখো জোড়া লাগার স্থানটি, জোড়া লাগার স্থানকে কায়াসমা বলে, খুবই ইম্পর্টেন্ট। এবং কায়াসমা বলে, কায়াসমা দেখতে হচ্ছে এক্স আকৃতির। আচ্ছা তোমরা একটু খেয়াল করে দেখো তো, এই যে এই জায়গায় জোড়া লাগছে, বইয়েরটাও দেখো, এখানেও দেখতে পারো, বইয়ের চিত্রটা দেখতে পারো, এই জায়গায় যে জোড়া লাগছে এখানে দেখতে এটা অনেকটা এক্সের মতো লাগতেছে, এই জায়গায় যে জোড়া লাগছে এটাও দেখতে অনেকটা এক্সের মতো লাগতেছে। এই জোড়া লাগার স্থানটাকে বলা হয় কায়াসমা। কায়াক্সটা হচ্ছে এক্স আকৃতির। বইয়ের শেপটা দেখলে আরও ভালোভাবে বুঝবে। তার মানে আশা করি এই অংশটা বুঝতে পারছো। আচ্ছা বলো তো জোড়া কেন, আচ্ছা এই জিনিসটা কেন করছে বলো তো, তোমরা কি খেয়াল করো কেন করছে? এই যে পিতার, এটা পিতা না, পিতার এই অংশটা মাতার ক্রোমোজোমে গেছে, মাতার এই অংশটা পিতার ক্রোমোজোমে গেছে। কেন গেছে? কারণ এখানে জিনের বিনিময় ঘটছে। খেয়াল করো, লাল কালারের এই অংশটা মায়ের কাছে গেছে, সবুজ কালারের এই অংশটা পিতার কাছে গেছে। তাহলে মায়ের জিন পিতার ক্রোমোজোমে গেছে আর পিতার জিন মায়ের ক্রোমোজোমে গেছে, মানে এখানে জিনের বিনিময় ঘটছে। তো জিনের বিনিময় ঘটার কারণে এই ঘটনাটা ঘটাইতে হয়েছে। এই ঘটনাটা কেন ঘটছে? এই ঘটনাটা না ঘটলে তো জিনের বিনিময় হতো না। তুমি জিনিসটা এমনি চিন্তা করো, এই ঘটনাটা না ঘটলে কি মাতার জিনগুলো পিতার ক্রোমোজোমে যাইতো, পিতার জিনগুলো মাতার ক্রোমোজোমে যাইতো না। এই ঘটনাগুলো এই জন্যই ঘটছে। তো তোমাকে এখানে একটা লাইন লিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট লাইন, এই জায়গায় লিখো যে সেটা হচ্ছে নাম্বার 4, সেটা হচ্ছে কায়াসমার দুটি নন সিস্টার মধ্যে জিনিমারি বিনিময় করবে। আচ্ছা কায়াসমাই দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, তার মানে দেখো একটু সুন্দর করে লেখো, কায়াসমাই দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনিময় ঘটবে, ক্রোমাটিডের মধ্যে জিনের বিনিময় ঘটবে। ওই যে একটু আগেই বলছি যে এই জায়গায়, ঠিক এই জায়গায় জিনের বিনিময় ঘটছে, তাই এটাকে লাল করে দিছি, এটাকে সবুজ করে দিছি। জিনের বিনিময় ঘটে, মনে রাখবা। আর একে ক্রসিং ওভার বলে। একে কি বলে? ক্রসিং ওভার। কেন ক্রসিং ওভার বলতেছে? কারণ পিতার জিন ক্রস করে মায়ের ক্রোমোজোমে গেছে এবং মায়ের জিন ক্রস করে পিতার ক্রোমোজোমে গেছে, তাই এই প্রসেসটাকে বলা হয় ক্রসিং ওভার। তাহলে মায়ের ক্রোমোজোমে পিতার জিন গেল এবং পিতার ক্রোমোজোমে মায়ের জিন গেল। এটা কেন করছে? কারণ আমরা জানি মিয়োসিস সেল ডিভিশনের মধ্যে চরিত্রে বৈচিত্র্যতা দেখা যায়, আর বৈচিত্র্যতা তখনই হবে যখন জিনের সংমিশ্রণ ঘটবে, জিন বিনিময় হবে। তাহলে সন্তান পিতারও জিনগুলো পায়, মায়ের জিনগুলো পায়, পিতারও বৈশিষ্ট্য পায়, মায়ের বৈশিষ্ট্যগুলো পায়। কি জন্য? এই জায়গায় ক্রসিং ওভারের কারণে। আর ক্রসিং ওভারের কারণে বৈচিত্র্যতা সৃষ্টি হয়। পিতা দেখতে হুবহু বাপের মতো হয় না, হুবহু মায়ের মতো হয় না। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় অবদান, যে কেন মিয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে জীবদ্বয়ের মধ্যে একটা বৈচিত্র্যতা দেখা যায়। নাহলে সকল মানুষ একই রকম হয়ে যেত, একই চেহারার অধিকারী হয়ে যেত। ঠিক আছে, এই জিনিসটার কারণে এই ঘটনাটা ঘটে, জিনের বিনিময় ঘটছে। এটাই হচ্ছে তোমার প্যাকাইটিন। এবং প্যাকাইটিনটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে প্যাকাইটিনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে খুব ইম্পর্টেন্ট কতগুলো কথা বলছি, এগুলো একটাও মিস দিতে পারবে না, সব কথাই লিখতে হবে। আচ্ছা এতটুকু তো বুঝছো। আচ্ছা আরও কিছু ইনফরমেশন লিখবা এখানে, সেটা হচ্ছে সেন্ট্রোজোম দুটি মেরুর দিকে চলতে থাকে। আচ্ছা এটা না, এটা লেখার দরকার নেই, এটা লিখো যে সেন্ট্রোজোম দুটি, তারপর কি হয় এই ধাপে, সেন্ট্রোজোম দুটি মেরুর দিকে যেতে থাকে। কারণ তোমরা জানো যে মেটাফেজে কিন্তু এখানে প্রোমেটাফেজ নাই, তো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হতে হবে। তো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হতে তো সেন্ট্রোজোম লাগবে, এর জন্য এখান থেকে সেন্ট্রোজোম দুইটা মেরুর দিকে যেতে থাকবে। ঠিক আছে, পরে মেটাফেজে গিয়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করবে। আচ্ছা তারপর কি, এখানে নিউক্লিওলাস অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি, নিউক্লিয়ার মেমব্রেন দেখা যাবে, মানে এখনও এখানে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, স্টিল থাকবে, এবং এটা লাস্টে গিয়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন লাস্টে গিয়ে একেবারে দূর হয়ে যাবে। এখন এগুলো দেখা যাবে। এখানে দেখো আমি যে নিউক্লিয়ার মেমব্রেন রাখলাম,
নিউক্লিওলাসও আঁকলাম, এখানে নিউক্লিওলাস, এগুলি স্টিল দেখা যাবে। এই দুইটা কথা না লিখলেও চলে, বাট লেখাটা ভালো আর কি। আচ্ছা, প্যাকাইটিন গেল গা। প্যাকাইটিনের পর কি? প্যাকাইটিন বুঝতে পারছো আশা করি। প্যাকাইটিনের পর হচ্ছে ডিপ্লোটিন। ভালো করে খেয়াল করো, বুঝতে হবে, বইয়ের লাইনগুলো পড়লে অনেক সময় বুঝতে অসুবিধা হবে। সো ডিপ্লোটিন কথাটার অর্থ কি দেখো, ডিপ্লোটিন, দেখো ডিপ্লোটিন মানে হচ্ছে ডিপ্লোস, ডিপ্লোস মানে হচ্ছে ডাবল, মানে এই ডিপ্লোটিন কথাটার অর্থ হচ্ছে ডাবল সুতা। দেখো অলরেডি এখানে বোঝাই যাচ্ছে এখানে তো ডাবল সুতা আছে, বাট এটার আলাদাভাবে কি মনে রাখতে হবে, এই ডিপ্লোটিনে অ্যাকচুয়ালি কি ঘটে। ডাবল সুতো তো আমরা দেখতেছি, এই যে ডাবল সুতো, ডাবল সুতা, অ্যাকচুয়ালি এখানে কি ঘটে এটা আলাদাভাবে কি মনে রাখতে হবে। এখান থেকে মনে রাখবা, এখানে প্রথমে যেটা মনে রাখবা সেটা হচ্ছে বাইভ্যালেন্টের বিকর্ষণ শুরু হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, খেয়াল করো। আচ্ছা বলো তো, এটা একটা বাইভ্যালেন্ট, এটা একটা বাইভ্যালেন্ট। আচ্ছা এখানে আমি জিনের বিনিময় ঘটাইছি, জিনের বিনিময়টা দেখাবা না? এই যে এই অংশটা পুরাটা লাল করে দাও, এই অংশটা পুরোটা লাল করে দাও, এই অংশটা সবুজ করে দিবা, যে অংশগুলো ট্রান্সফার হয়েছে এই অংশটা একটু সবুজ করে দিবা, তাহলে আমরা বুঝতেই পারতেছি জিনের বিনিময় ঘটছে। এখানেও সেম, এই অংশটা সবুজ করে দাও আর এই অংশটা লাল করে দাও, তাহলে বুঝতে পারবে যে জিনের বিনিময় ঘটতেছে, ঠিক আছে? ওকে। আচ্ছা, বাইভ্যালেন্টের বিকর্ষণ শুরু। আচ্ছা এটা বাইভ্যালেন্ট না, এটা একটা বাইভ্যালেন্ট, এটা একটা বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্টের বিকর্ষণ শুরু হয় মানে কি, এই যে বাইভ্যালেন্ট দেখতেছো, এই বাইভ্যালেন্টের যে দুইটা ক্রোমোজোম দেখতেছো, ক্রোমোজোমগুলো এখন দূরে সরে যেতে চাইবে। ভালো করে খেয়াল করো, এখানে কয়টা ক্রোমোজোম? দুইটা। তো এটা একটা বাইভ্যালেন্ট। এই বাইভ্যালেন্টের যে দুইটা ক্রোমোজোম দেখতেছো, বাইভ্যালেন্টের এই দুইটা ক্রোমোজোম দূরে সরে যেতে চাইবে। কিভাবে দূরে সরে যেতে চাইবে? এটা সেন্টোমিয়ার আর এটা সেন্টোমিয়ার বিকর্ষণ শুরু করবে, সেন্টোমিয়ার বিকর্ষণ শুরু করবে। আর বিকর্ষণ শুরু করা মানে কি, দূরে চলে যাওয়া। বিকর্ষণটা এখান থেকে শুরু হয়ে এখান থেকে বাই উপরের দিকে উঠবে, এখান থেকে বিকর্ষণটা শুরু হয় এদিক দিয়ে যাবে, এখান থেকে বিকর্ষণটা শুরু হয়ে পুরো বডিতে যাবে আস্তে আস্তে। তার মানে এই দুইটা বাইভ্যালেন্টে এই দুইটা ক্রোমোজোম একটু দূরে সরে যাবে। তার মানে আমাকে একটু দূরে পাঠিয়ে দিতে হবে না, এখন তো কাছে আসছে না, এই দুইটা ক্রোমোজোমকে একটু দূরে পাঠিয়ে দিতে হবে। এটাকেই বলা হয় বিকর্ষণ। তার মানে বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয়ের মধ্যে বিকর্ষণ শুরু হবে, তার মানে এগুলো একটু দূরে সরে যাবে। তো আমি একটু দেখাই, তো আমাকে স্লাইটলি একটু দূরে পাঠিয়ে দিতে হচ্ছে। দেখো আমি কিভাবে দূরে পাঠাবো, এটা একটু মুছে দিই, একটু দূরে পাঠিয়ে দিই এগুলারে। দেখো একটু দূরে পাঠিয়ে দিই, ধরো এখানে পাঠিয়ে দিলাম দূরে। তো তোমরা সুন্দর করে বই আছে, সুন্দর করে আঁকো। দেখছো একটু দূরে হয়েছে, তো এখানে ক্ষেত্রেও তুমি করতে পারো, একটু দূরে পাঠিয়ে দিতে পারো। বই আছে আরো সুন্দরভাবে, একটু দূরে পাঠিয়ে দিই, এই একটু দূরে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা তার মানে বাইভ্যালেন্টের ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়, মানে এগুলো দূরে শুরু হয়ে যায়। বিকর্ষণটা কোত্থেকে স্টার্ট হয়? সেন্টোমিয়ার বিকর্ষণ শুরু হয়ে সামনের দিকে আগাতে থাকে, এখানেও বিকর্ষণ হয়, যার কারণে লুপ সৃষ্টি হয়। এই জায়গায় একটা লুপ সৃষ্টি হয়। তার মানে লিখো 2 নম্বর কি হয়, বিকর্ষণের কারণে লুপ সৃষ্টি হয়। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এরা বিকর্ষণটা স্টার্ট করছে, তো বিকর্ষণ স্টার্ট করার কারণে এরা দূরে সরে যেতে থাকছে। তো এরা দূরের দিকে দূরে সরে যেতে থাকলে এরা একটা টান অনুভব করবে না, কারণ এই জায়গায় তারা অ্যাটাচড, এই জায়গায় তারা অ্যাটাচ। তার মানে এই কায়াসমা, এটা একটা কায়াসমা, এটা একটা কায়াসমা, তাহলে কায়াসমা স্থানে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো ধরো এটা এভাবে দূরে সরে যাচ্ছে, তো কায়াসমা স্থানে তো এটা জোড়া লাগা, তো কায়াসমা স্থানে একটু বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে একটা লুপ ক্রিয়েট করতেছে। তার মানে মনে রাখবা কি হয়, বিকর্ষণের ফলে হ্যাঁ কায়াসমার মধ্যবর্তী স্থানে লুপ সৃষ্টি হয়। খেয়াল করো, লুপ সৃষ্টি হয়। তার মানে দেখো এই যে লুপ, কারণ কেন লুপ সৃষ্টি হচ্ছে, কারণ এটা দূরে সরে যাচ্ছে, বাট দূরে যাইতে পারতেছে না, বেশি দূরে যাইতে পারতেছে না, কারণ এই জায়গায় কায়াসমার স্থানে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, কায়াসমা তাদেরকে টেনে ধরে রাখতেছে। সো এই জন্য যে বিকর্ষণের কারণে কায়াসমার মধ্যস্থ স্থানে লুপ সৃষ্টি হয়।
নাম্বার 3 সেটা কি? কায়াসমার প্রান্তীয়করণ শুরু হয়। কায়াসমার প্রান্তীয়করণ শুরু হয়। আচ্ছা, কায়াসমার প্রান্তীয়করণ মানে কি এটা একটু বোঝার চেষ্টা করো, এগুলো বোঝার জিনিস। আচ্ছা দেখো এই দুইটা যখন এভাবে যাচ্ছে, তো এই যে কায়াসমাটা দেখছো, কায়াসমাটা উপরের দিকে উঠতেছে না? প্রান্ত মানে কি? এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। আচ্ছা খেয়াল করো, এই একটা জিনিস যখন আমি এভাবে জিনিসটাকে একটু টানবো, তখন জিনিসটা কি হয় যে কায়াসমা তো উপরে, এই কায়াসমা অংশটা একটু উপরের দিকে সরে যাবে না? তার মানে ধরো এরকম জিনিসটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, এটা হচ্ছে আরেকটা ক্রোমোজোম, আর এই জায়গায় হচ্ছে কায়াসমা, আর এই জায়গায় আরেকটা হচ্ছে কায়াসমা। তো এই দুইটা ধরো দূরে সরে যাচ্ছে, তো এই জায়গাটা উপরের দিকে উঠে যাবে, এই জায়গাটা নিচের দিকে নেমে যাবে। তার মানে এটা যত এভাবে যাইতে শুরু করবে, যত এটার বিকর্ষণ শুরু হবে, এই কায়াসমাটা তত উপরের দিকে যাবে, এই কায়াসমাটা তত নিচের দিকে যাবে। তো এটাকে বলে প্রান্তীয়করণ। এটা প্রান্তে, কায়াসমাটা প্রান্তের দিকে যাবে। যত এটা বিকর্ষণ বেশি হবে, যত বিকর্ষণ হবে, এটা তত উপরের দিকে উঠবে, এটা তত নিচের দিকে নামবে। তার মানে কায়াসমার প্রান্তীয়করণ শুরু হয় মানে কায়াসমাটা প্রান্তের দিকে যেতে থাকে। এতটুকু তো বুঝছো? আচ্ছা, তো এটা তো বুঝলো যে কায়াসমার যে প্রান্তীয়করণ শুরু হয়, কায়াসমাটা উপরের দিকে নিচের দিকে যেতে চাই। আচ্ছা, তারপর দেখো লুপ, যে লুপটা সৃষ্টি হয়েছে, লুপের অ্যাঙ্গেল, লুপের কোণ 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়ে থাকে। এটাও বোঝার চেষ্টা করো, লুপের কোণ কিভাবে 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়। একটু ভালোভাবে খেয়াল করো, এটা হচ্ছে লুপ, এখানে কয়টা কায়াসমা? দুইটা কায়াসমা। এটা একটা কায়াসমা, এটা একটা কায়াসমা। তো দুইটা কায়াসমার যে লুপটা দেখতেছে, এটা অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল তৈরি করতেছে খেয়াল করো। আমি যদি এদিক দিয়ে একটা অ্যাঙ্গেল নিই, ধরো এই অ্যাঙ্গেলটা যদি আমি এদিক দিয়ে দেখাই, এভাবে আমি দেখাই সুন্দরভাবে, এই দেখো এটা একটা কায়াসমা, এটা একটা কায়াসমা। কায়াসমা ঠিক এই অ্যাঙ্গেলটা কত? অনেকটা দেখো তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল না? অনেকটা হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে রাখবা দুটি কায়াসমা থাকলে লুপের অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? অনেকটা 90 ডিগ্রি। তাহলে এটা দেখো, এই দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কয়টা কায়াসমা? দুইটা। আর এখানে কয়টা কায়াসমা? শুধু একটা। তো একটা কায়াসমা থাকলে ঘটনা কিরকম ঘটবে দেখো, একটা কায়াসমা থাকলে দেখো এটা এরকম হয়ে যাবে, এই যে একটা এই দেখো, এই যে একটা কায়াসমা, এই দেখো শুধুমাত্র একটা কায়াসমা। তো একটা কায়াসমা তৈরি হওয়ার কারণে যখন প্রান্তীয়করণটা হবে বা লুপ সৃষ্টি হবে, তখন এখানে অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। তার মানে একটি কায়াসমা থাকলে লুপ হবে 180 ডিগ্রি। এই দেখো এই জায়গায় একটি কায়াসমা, তো এটা এভাবে সরে যাবে, এটা এভাবে সরে যাবে, তো অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। আর যখন দুটি কায়াসমা থাকবে তখন অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এটাই হচ্ছে কথা। তো এটা মনে রাখবা, এটা বুঝার জিনিস, তো বুঝাই দিলাম। তো ডিপ্লোটিং গেল। তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডায়াকাইনেসিস, আমাদের প্রোফেস 1-এর লাস্ট ফেজ। প্রোফেস 1 বুঝতে পারলে বাকিগুলো বোঝার কোনো ব্যাপার না। এখানে প্রোফেস 1টাই হচ্ছে বোঝার জিনিস, বাকিগুলো কিন্তু ইজি। সো তুমি প্রোফেস 1টা ভালোভাবে বুঝবা, বাকিগুলো সোজা। আচ্ছা, এটার পর যেটা, সেটা হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস শব্দের অর্থটা কি, মিনিংটা কি? আমাদের প্রোফেস 1-এর লাস্ট ফেজ ডায়াকাইনেসিস। এখানে ডায়াস মিন তোমার বিপরীত দিকে, আর কাইনেসিস মিন্স চলন। কাইনেসিস মিন্স চলন, মানে এখানে বিপরীত দিকে কিছু একটা চলন বোঝাচ্ছে আর কি, বিপরীত দিকে কোনো কিছু একটা চলন। দেখি অ্যাকচুয়ালি এখানে কি ঘটে। ফার্স্ট অফ অল তোমরা জানো যে এখানে ডিপ্লোটিন ফেজে কায়াসমার প্রান্তীয়করণ শুরু হয়েছে, কারণ এটা যত বিকর্ষিত হয়, এই কায়াসমাটা তত প্রান্তের দিকে সরে যায়, এই কায়াসমাটা প্রান্তের দিকে উপরে সরে যাবে, এই কায়াসমা প্রান্তের দিকে নিচে সরে যাবে। তাহলে কায়াসমার প্রান্তীয়করণ ডিপ্লোটিনে শুরু হয়েছে না? এখানেও কিন্তু কায়াসমার প্রান্তীয়করণটা চলতে থাকে। তার মানে এখানে লিখো যে কায়াসমার প্রান্তীয়করণ চলতে থাকে, কায়াসমার প্রান্তীয়করণ চলতে থাকে। তারপর কি হয়? আচ্ছা, কায়াসমার প্রান্তীয়করণের শেষের দিকে তোমার
নিউক্লিয়াসের বাইভ্যালেন্টগুলা নিউক্লিয়াসের কেন্দ্র থেকে পরিধির দিকে চলে যায়। এটা একটা বাইভ্যালেন্ট না? এই যে কায়াসমা হচ্ছে, তো নিউক্লিয়াসটা কায়াসমাটা উপরের দিকে উঠতেছে, এই কায়াসমাটা নিচের দিকে নামতেছে। তো দেখো জিনিসটা ক্রোমোজোমগুলা মানে এই বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলা কেন্দ্র থেকে তোমার পরিধির দিকে চলে যাচ্ছে না, কারণ কায়াসমার প্রান্তীয়করণ যদি হয় তাহলে কায়াসমাটা যদি উপরের দিকে উঠে যায় তার মানে উপরের দিকে কি পরিধি না? তার মানে এই ক্রোমোজোমগুলো কেন্দ্র থেকে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে পরিধির দিকে চলে যাচ্ছে, কারণ কায়াসমা প্রান্তের দিকে চলে যাচ্ছে। আর প্রান্তের দিকে যাওয়া মানে কি? পরিধির দিকে যাওয়া। প্রান্তের দিকে যাওয়া মানে কি? পরিধির দিকে যাওয়া। সো বাইভ্যালেন্টগুলো কোথায় জায়গা? নিউক্লিয়াসের কেন্দ্র থেকে পরিধির দিকে চলে যায়। সো এটা লেখা যে কায়াসমার প্রান্তীয়করণের শেষের দিকে বাইভ্যালেন্টগুলো মানে এটা একটা বাইভ্যালেন্ট, এই বাইভ্যালেন্টগুলো কেন্দ্র থেকে পরিধির দিকে চলে যাচ্ছে। বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্র থেকে পরিধির দিকে চলে যায়। কেন্দ্র থেকে পরিধির দিকে চলে যায়। এই যে প্রান্তীয়করণ উপরের দিকে হচ্ছে, তার মানে পরিধির দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তারপর আর কি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে ক্রোমাটিডগুলো আস্তে আস্তে অস্পষ্ট হয়ে পড়ে। তো লিখতে পারো ক্রোমাটিডগুলো আস্তে আস্তে অস্পষ্ট হয়, কারণ ক্রোমাটিডের উপর কিছু পদার্থ এসে জমা হয়, কিছু ধাতু এসে জমা হয়, তো ক্রোমাটিডগুলো আস্তে আস্তে দেখা যায় না। তারপর লিখতে পারো যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, কারণ প্রোফেজ 1 শেষ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রোফেজ 1-এর লাস্ট ফেজ। তো প্রোফেজ 1-এর পর ডাইরেক্ট মেটাফেজ 1 শুরু হয়ে যাবে। আর তোমরা জানো মেটাফেজ 1-এ স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, আর স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হইলে দুইটা মেরু লাগবে। এখন নিউক্লিয়ার মেমব্রেন যদি থাকে, মেরুগুলা কই পাবো? কারণ ক্রোমোজোমগুলো তো মেরুর দিকে যাইতে পারবে না, স্পিন্ডল যন্ত্র তো সৃষ্টি হবে না, কারণ নিউক্লিয়াস তো কেন্দ্রে থাকে। নিউক্লিয়ার মেমব্রেন যদি গায়েব না হয়, নিউক্লিয়ার মেমব্রেনটা যদি গায়েব না হয় তাহলে ক্রোমোজোমগুলো কি উপরের দিকে যাইতে পারবে? যাইতে পারবে না, মানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হইতে পারবে। এই জন্য নিউক্লিয়ার মেমব্রেনটা গায়েব হইতে হবে। তার মানে দেখো নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, কারণ প্রোফেজ 1-এর পরই আমার শুরু হয়ে যাবে মেটাফেজ, স্পিন্ডল যন্ত্র লাগবে। দ্যাটস ওয়াই নিউক্লিয়ার মেমব্রেন যদি বিলুপ্ত না হয়, স্পিন্ডল যন্ত্র দুই মেরুতে যাবে কই, বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে কেমনে? কারণ নিউক্লিয়াস তো কেন্দ্রে থাকে, মেমব্রেন যদি গায়েব না হয় দুই মেরুতে কি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হইতে পারবে? পারবে না। আচ্ছা, ডি নাম্বার কি? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হইতে কি লাগবে? সেন্ট্রোজোম লাগবে। তাহলে এখানেই মূলত সেন্ট্রোজোমগুলা দুই মেরুতে চলে যাবে। তার মানে সেন্ট্রোজোমগুলা মেরুতে পৌঁছায়। সেন্ট্রোজোমগুলো মেরুতে পৌঁছায়। কি জন্য পৌঁছায়? একটু পরে আমাদের স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, তাই স্পিন্ডল যন্ত্র সৃষ্টির জন্য, স্পিন্ডল যন্ত্র সৃষ্টির জন্য। এগুলাই হচ্ছে বাই প্রোফেজ 1, এগুলো হচ্ছে আমাদের প্রোফেজ 1। এখন আমাদেরকে মেটাফেজ 1-এ চলে যেতে হবে, কারণ এখানে প্রো মেটাফেজ নাই। তাহলে আমরা এখন জাম্প মারবো কোথায়? মেটাফেজ 1-এ। তাহলে দেখো আমরা এখন জাম্প মারবো মেটাফেজ 1-এ। ধাপ নাম্বার 2 মেটাফেজ 1। এতক্ষণ বাদে আমরা প্রোফেজ 1 শুরু করছি, শেষ করছি, এখন মেটাফেজ 1। তোমরা জানো যে মেটাফেজ 1-এ স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। তার মানে এখানে প্রথমে কি হবে? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তাহলে লিখো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় এবং ট্র্যাকশন ফাইবারে মানে স্পিন্ডল ফাইবারে ট্র্যাকশন ফাইবারে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। তার মানে তোমরা জানো স্পিন্ডল যন্ত্র কেন সৃষ্টি হয়? সেটা হচ্ছে ক্রোমোজোমগুলো যাতে স্পিন্ডল ফাইবারে যুক্ত হতে পারে। তো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মূলত স্পিন্ডল ফাইবারে যুক্ত হয়, তাই ওই ফাইবারটাকে আমরা বলি ট্র্যাকশন ফাইবার, যেটা মাইটোসিসে পড়ছো। এখানেও এটার ব্যতিক্রম না। তাহলে ট্র্যাকশন ফাইবারে সেন্ট্রোমিয়ার এসে মানে ক্রোমোজোমটা এসে যুক্ত হবে। তা আমি ফিগার দেখাবো। আচ্ছা,
2 নাম্বার কি হয় সেটা হচ্ছে বাইভ্যালেন্ট বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তোমরা জানো যে ক্রোমোজোমগুলা মানে বাইভ্যালেন্টগুলা মূলত কোথায় থাকে বলো তো? মেটাফেজে। মেটাফেজ মানে হচ্ছে মধ্য পর্যায়ে। মেটাফেজে সবসময় বিষুবীয় অঞ্চলে মাঝখানে থাকে। তার মানে দেখো বাইভ্যালেন্টগুলা, এই বাইভ্যালেন্ট কেন বলতেছি কারণ ক্রোমোজোম তো জোড়ায় জোড়ায় থাকে। বাইভ্যালেন্টগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, মানে মাঝখানে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার স্ব স্ব মেরুর দিকে, প্রতিটি সেন্ট্রোমিয়ার স্ব স্ব মেরুর দিকে। এটা আমি বোঝানোর চেষ্টা করব, স্ব স্ব মেরুর দিকে। আমি একটু পিকচারটা দেখে তোমাদেরকে। তো এটা এরকম হবে না, কারণ ক্রোমোজোমগুলো এখন কোথায় থাকবে বলো তো? ক্রোমোজোমগুলো থাকবে হচ্ছে বিষুবীয় অঞ্চলে, মানে বাইভ্যালেন্টগুলো আর কি। বাইভ্যালেন্ট স্টিল আছে এবং প্রথমে আমাকে আগে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করতে হবে। দেখো নিউক্লিয়ার মেমব্রেন বাত হওয়ার কারণে এই স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হইতে পারতেছে। স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হইল। এবার আসো, স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হবে। তাহলে আমি যদি এখানে দেখাই, আমাকে একটা বাইভ্যালেন্ট দেখাইতে হবে না, সেন্ট্রোমিয়ার যুক্ত হবে এবং বাইভ্যালেন্টগুলো বিষুবীয় অঞ্চলে মাঝখানে, এটা হচ্ছে মাঝখানে এরিয়া, এই মাঝখানে এরিয়ায় যুক্ত হবে বাইভ্যালেন্টগুলো। এখানে একটা বাইভ্যালেন্ট, এখানে একটা বাইভ্যালেন্ট, প্রতিটা বাইভ্যালেন্টের 2টা ক্রোমোজোম। তাহলে আমাকে আঁকতে হবে। খেয়াল করো আমাদের বাইভ্যালেন্ট, দেখো আমাদের বাইভ্যালেন্ট কীরকম, এই সেন্ট্রোমিয়ার যুক্ত হয়েছে এই স্পিন্ডল ফাইবারে। এবং এখানে আমাদের কি ছিল, আমাদের ক্রোমোজোমগুলো ছিল এরকম না? এটা একটা ক্রোমাটিড, 2টা ক্রোমাটিড ছিল, টোটাল 2টা ক্রোমাটিড না একটা ক্রোমোজোমের। এটা ছিল আরেকটা ক্রোমাটিড। এবং দেখো এই জায়গাটা আমাকে লাল করে দিতে হবে। ওহ, এটা তো লালই হবে। এটা লালই হবে। দেখো এই জায়গাটা আমাকে সবুজ করে দিতে হবে, কারণ এই জায়গায় ক্রসিং ওভার হয়েছিল। এই জায়গাটা আমাকে সবুজ করে দিতে হবে, কারণ এই জায়গায় কী ছিল, ক্রসিং ওভার হয়েছিল। এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এখনো বাইভ্যালেন্ট হয়েছে হয় নাই তো, কারণ আরেকটা ক্রোমোজোম লাগবে তো, কারণ একটা বাইভ্যালেন্টের 2টা ক্রোমোজোম থাকে। তাহলে এদিক দিয়ে তো আমি একটা ক্রোমোজোম আঁকছি, আরেকটা ক্রোমোজোম লাগবে না? এই যে আরেকটা বাইভ্যালেন্ট আঁকতে হবে এদিক দিয়ে, এবং ওই বাইভ্যালেন্টটা মায়ের, এই জন্য সবুজ কালার। দেখো এই অংশটা আমাকে লাল করতে হবে, এই অংশটা লাল করতে হবে, কারণ এখানে ক্রসিং ওভার করছিল। এটা একটা বাইভ্যালেন্ট, এবং বাইভ্যালেন্ট দেখো কোথায় আসছে, বিষুবীয় অঞ্চলে। এদিক দিয়ে একটা ছিল, তো এটা আমি আর আঁকার প্রয়োজন মনে করতেছি না, বইয়ে আছে। আচ্ছা দেখো বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার স্ব স্ব মেরুর দিকে। দেখো এই বাইভ্যালেন্টের এই সেন্ট্রোমিয়ার, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা এই মেরুর দিকে মুখ করে আছে, আর এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা এই মেরুর দিকে মুখ করে আছে। তাই বলছে বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার স্ব স্ব মেরুর দিকে। এটা হচ্ছে সাউথ পোলের দিকে, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা হচ্ছে নর্থ পোলের দিকে। সো এটা হচ্ছে একটা বাইভ্যালেন্ট, মাথায় রাখবা। সো এই কথাটা তারা এটাই বুঝাতে চাইছে। 3 নম্বর ঘটনাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? 3 নম্বর ঘটনাটা হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভক্ত না হওয়ায়। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এটার সাথেই মূলত আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাসের একটা মিল আছে। দেখো সেন্ট্রোমিয়ার বিভক্ত না হওয়ায়, খুবই ইম্পর্টেন্ট লাইন, সেন্ট্রোমিয়ার বিভক্ত না হওয়ায় ক্রোমোজোম সংখ্যা বাড়ে না, ক্রোমোজোম সংখ্যা বাড়ে না। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা বুঝতে হবে। তোমরা একটু খেয়াল করো তো, মাইটোসিসের মেটাফেজটা খেয়াল করো। মাইটোসিসের মেটাফেজে কি হয়, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ করে। যেমন দেখো এখানে যদি আমি সেন্ট্রোমিয়ারটা ডিভাইড করে দিতাম, তাহলে এখান থেকে একটা ক্রোমোজোম পাইতাম, এখান থেকে একটা ক্রোমোজোম। ঠিক এখানেও যদি আমি সেন্ট্রোমিয়ারটা বিভক্ত করে দিতাম, এখান থেকে একটা ক্রোমোজোম, এখান থেকে ক্রোমোজোম, তাহলে টোটাল কয়টা ক্রোমোজোম পাইতাম? 2টা থেকে 4টা ক্রোমোজোম পাইতাম। কিন্তু এখানে এটা যেরকম আছে সেটা সেরকমই থাকবে। দ্যাটস ওয়াই ক্রোমোজোম সংখ্যা বাড়ে না, মানে এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, এটা যেরকম আছে এরকমই থেকে যায়। কিন্তু মাইটোসিসের মেটাফেজে কি, তো এখান থেকে আমরা সেন্ট্রোমিয়ারটা ভাগ করে 2টা ক্রোমোজোম পাইতাম,
এখান থেকে সেন্ট্রোমিয়ারটা ভাগ করে 2টা ক্রোমোজোম পাইতাম, তাই 4টা ক্রোমোজোম হয়ে যেত না, কিন্তু এখানে সেটা হচ্ছে না। তো মনে রাখবা মায়োসিস 1 এর মেটাফেজের সাথে তুমি যদি মাইটোসিসের মেটাফেজ কম্পেয়ার করো, পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। দ্যাটস ওয়াই আমরা দেখে রাখি যে মিওসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, কারণ কোনো ক্রোমোজোমাল ডিভিশন ঘটে না। এখানে কোনো ক্রোমোজোমাল ডিভিশন ঘটছে, ঘটে নাই। দ্যাটস ওয়াই ক্রোমোজোম সংখ্যা বাড়ে না, মানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। আচ্ছা, নাম্বার 4 কি, এটা তো বুঝলাম। যে নাম্বার 4 হচ্ছে যে বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় শেষের দিকে আলাদা হতে থাকে। এটাও ইম্পর্টেন্ট লাইন। দেখো এই দুইটাই ইম্পর্টেন্ট লাইন। বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় শেষের দিকে আলাদা হতে থাকে। এই পর্যন্ত বাইভ্যালেন্ট সবসময়, বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো সবসময় কাছাকাছি ছিল। একটা জিনিস খেয়াল করো, আমরা কখনো এই বাইভ্যালেন্টগুলোকে, ক্রোমোজোমগুলোকে আলাদা রাখি নাই। প্রতিটা বাইভ্যালেন্টের সবসময় আমরা ক্রোমোজোমগুলোকে একসাথেই রাখছি। এই প্রথম এই বাইভ্যালেন্টের এই ক্রোমোজোমটা এই মেরুতে যাবে গা, এবং এই ক্রোমোজোমটা এই মেরুতে চলে যাবে, মানে এখানে একটা মেরুমুখী চলন ঘটবে, যেটা আমরা অ্যানাফেজে দেখে থাকি। তার মানে দেখো বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয়, এখানে একটা বাইভ্যালেন্ট আর ক্রোমোজোম কয়টা, 2টা। এই ক্রোমোজোম দ্বয় আলাদা হইতে থাকে, এটা এ মেরুর দিকে যাইতে থাকে, এটা এ মেরুর দিকে যাইতে থাকে। এটাই হচ্ছে কথা, কারণ অ্যানাফেজ দশা শুরু হবে। আর তোমরা জানো অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো মেরুর দিকে যায়। তাহলে দেখো বাইভ্যালেন্টগুলো আর থাকতেছে, তাহলে বাইভ্যালেন্ট আর নাই, কারণ বাইভ্যালেন্ট মানে হচ্ছে জোড়। এখানে আর জোট পাচ্ছি না, কারণ এটা এদিকে যাবে গা, এটা এদিকে যাবে যা। দ্যাটস ওয়াই বলছে বাইভ্যালেন্টের ক্রোমোজোম শেষের দিকে আলাদা হয়। এটা হচ্ছে মেটাফেজ। এখন শুরু হবে অ্যানাফেজ। আর অ্যানাফেজে কি হয় এটা তোমরাই জানো, আমরাও জানি। অ্যানাফেজে কি হয়, অ্যানাফেজের নামই হচ্ছে গতি পর্যায়, কারণ অ্যানা শব্দের অর্থ হচ্ছে গতি। অ্যানাফেজ শব্দের অর্থ হচ্ছে গতি পর্যায়, কারণ অ্যানা শব্দের অর্থ গতি, আর ফেজ মানে হচ্ছে পর্যায়, গতি পর্যায়। তাহলে কি হবে বলো তো, অ্যানাফেজে কি হবে বলো, একদম সোজা। সেটা হচ্ছে বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় পৃথক হয়ে বিপরীত মেরুতে যায়। দেখো বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় পৃথক হয়ে, বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় পৃথক হয়ে বিপরীত মেরুতে যায়। এবং মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, এটা তো জানোই, সেন্ট্রোমিয়ার অগ্রগামী ও বাহুদ্বয় অনুগামী। এটা তোমরা মেটাফেজও পড়ে থাকো। দেখো এই দুটাকে আমাকে আলাদা করতে হবে, এটারে ওদিকে পাঠাতে হবে, এটারে আমাকে ওদিকে পাঠাতে হবে। তো বুঝতেই পারতেছ যে আমি এখন এটাকে ওদিকে পাঠাবো, এটাকে এদিকে পাঠাবো। তো তোমরা পাঠাও, আমার আর পাঠানোর দরকার নেই। তোমরা কি করবে, এটাকে এদিকে পাঠাবে এই মেরুতে, এটাকে এখানে পাঠাবে, তাহলে দুই মেরুতে চলে গেল। এবং মেরুমুখী চলনে দেখো তো সেন্ট্রোমিয়ার উপরের দিকে না, এই যে সেন্ট্রোমিয়ারটা উপরের দিকে না, সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুদ্বয় অনুগামী নিচের দিকে। তো এটাই বুঝে যাচ্ছে। এবং মনে রাখবা তখন ক্রোমোজোমগুলোকে ভি এর মতো দেখায়, এল এর মতো দেখায়, জে এর মতো দেখায়, আই এর মতো দেখায়, হুবহু মাইটোসিস আর এটা সেম। বি এর মতো দেখায়, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। বি এল জে আই এর মতো দেখায়। এটা হচ্ছে অ্যানাফেজ 1। তার মানে আমরা অ্যানাফেজ 1 পাই গেছি। এখন হচ্ছে আমাদের টেলোফেজ 1। টেলোফেজ 1টাও মাইটোসিসের মতো। এবং মনে রাখবা এখানে কি ক্রোমোজোম সংখ্যা বাড়ছে, বাড়ে নাই। তো মনে রাখবা টেলোফেজ 1 মানে ক্রোমোজোম সংখ্যা বাড়ে নাই। দেখো এখানে এই ক্রোমোজোমটা গেছে, এখানে এই ক্রোমোজোমটা গেছে, এখানে একটা ক্রোমোজোম। তার মানে দেখো এইখানে, এই দেখো এখানে একটা ক্রোমোজোম গেছে, ঠিক এই মেরুতে একটা ক্রোমোজোম গেছে। এখানেও এই পাশে একটা বাইভ্যালেন্ট ছিল না, এখানেও একটা ক্রোমোজোম গেছে, এখানেও একটা ক্রোমোজোম গেছে। তাহলে দেখো ক্রোমোজোম সংখ্যা বাড়ে নাই, 4টাই আছে, 4টাই থেকে গেছে। প্রথম দিকে আমি 4টা ক্রোমোজোম দিয়েছি, দেখো 4টাই থেকে গেছে, 2টা এখানে গেছে, 2টা এখানে গেছে। তো প্রতিটা ক্রোমোজোম দ্বয়কে ঘিরে আবার নিউক্লিয়ার মেমব্রেন আসে, নিউক্লিওলাস আসে। তারপর ক্রোমোজোমগুলো আবার জল যোজন করে, মানে জল গ্রহণ করে আবার চিকন সুতার আবার চিকন হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, পেঁচানো হয়ে যায়। এই যে পেঁচানো হয়ে যায়, ঠিক এটাতেও ঘিরে এভাবে হয়ে যায়। বুঝা গেছে? মোট কথা হচ্ছে ধরো যে এখানে একটা কি গেছে, ভালো করে খেয়াল করো,
এখানে একটা ক্রোমোজোম গেছে, এখানে একটা ক্রোমোজোম গেছে, এখানে একটা ক্রোমোজোম গেছে, এখানে একটা ক্রোমোজোম গেছে। ঠিক এটাকে ঘিরে তোমার কি হবে, একটা নিউক্লিয়াস তৈরি হবে এবং নিউক্লিয়ার মেমব্রেন আসবে, সব কিছু আসবে এবং সব কিছু এসে দুইটা সেল তৈরি করবে। তো আশা করি বুঝতে পারতেছো ঘটনাগুলো কি। আবার খেয়াল করো, এই যে এই দুইটা ক্রোমোজোমকে ঘিরে নিউক্লিয়াস আসছে, এই দুইটা ক্রোমোজোমকে ঘিরে নিউক্লিয়াস আসছে, ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন আসছে। এবং দেখো পরবর্তীতে এদিক দিয়ে একটা কোষ প্লেট গঠন হয়ে দুইটা কোষ আলাদা হবে। খেয়াল করো, এই সেলের বা এই নিউক্লিয়াসের ক্রোমোজোম কয়টা? দুইটা। এই নিউক্লিয়াসের ক্রোমোজোম দুইটা, কিন্তু আমি যে মাতৃসেল নিয়েছিলাম সেই মাতৃসেলে কিন্তু 4টা ক্রোমোজোম ছিল। এখন দেখো 4টার মধ্যে কয়টা হয়ে গেছে? 2টা। তাহলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে না? কেন হ্রাস পাইছে বলতো? ওই যে মেটাফেজ 1-এ সেন্টোমিয়ারের বিভক্ত হয় নাই, ক্রোমোজোম সংখ্যাও বাড়ে নাই, যার কারণে অপত্য কোষে 2টা নিউক্লিয়াস পাওয়া গেছে, 2টা সেল পাওয়া গেছে, যেখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2টা। মাতৃকোষে 4টা, বাট এখানে 2টা। তো এখানেই মূলত মিওসিস 1-এই মূলত নিউক্লিয়ার ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। তো তুমি মিওসিস 1-কেই মূলত হ্রাসমূলক সেল ডিভিশন বলতে পারো। কিন্তু মিওসিস 2 কেন ঘটে? কারণ মিওসিস 2 এই জন্যই ঘটে কারণ এই যে জিনিসগুলো দেখতেছ, 2টা সেল দেখতেছ, এই 2টা সেলের যাতে সংখ্যা বৃদ্ধি হয়। ফর এক্সাম্পল, এই 2টা সেল হচ্ছে ধরো শুক্রাণু, ধরো এখানে শুক্রাণু কয়টা? 2টা। তো শুক্রাণু কি শুধু 2টা হইলে হবে? অনেকগুলো হইতে হবে না? সেই শুক্রাণু 2টা থেকে অসংখ্য শুক্রাণু হইতে হবে, আর অসংখ্য শুক্রাণু লাগলে তোমার এখানে হবে মিওসিস 2, অর যেটাকে আমরা বলি মাইটোসিস, যেখানে আমরা 2টা শুক্রাণু থেকে পাই ডাবল হবে 4টা শুক্রাণু। কয়টা পাই? 4টা শুক্রাণু। তো শুক্রাণুর সংখ্যা বাড়তে হলে তো মিওসিস 2 ঘটতেই হবে। দ্যাটস ওয়াই মিওসিস 2 কে মাইটোসিস বলে, কারণ মিওসিস 2 জনন কোষের সংখ্যা বাড়ায়। তো মিওসিস 2 যেহেতু মাইটোসিসের মতো, মিওসিস 2 হুবহু মাইটোসিসের মতোই লিখবা, বই পড়লে এমনিও বুঝবা। তো এখন বুঝতে পারছো যে একটা জিনিস বলি, যে টেলোফেজ 1-এতে এগুলো আসবে, বুঝছো? এবং টেলোফেজ 1-এ অনেক সময় কি হয়, যে এখান থেকে যদি আমি 2টা সেল পাইতে হয়, মাঝখান থেকে একটা সাইটোকাইনেসিস করতে হবে। অনেক সময় সাইটোকাইনেসিস হয়, অনেক সময় হয় না। যেমন দেখো, আমি এদিক দিয়ে একটা কোষ প্লেট দিয়ে দিলে বা মেমব্রেনগুলোর ভিতর দিকে দিয়ে গেলে এই 2টা সেল আলাদা হবে। অনেক ক্ষেত্রে কি হয়, কোষ প্লেটটা তৈরি হয় না, মানে সাইটোকাইনেসিস ঘটে না। তা এখান থেকেও একটা আলাদা, এখান থেকে মিওসিস 2 শুরু হয়ে যায়, এখান থেকে মিওসিস 2 শুরু হয়ে যায়। তো সাইটোকাইনেসিস প্রজাতিভেদে ঘটে, অনেক সময় ঘটে না। সো তোমাদের বইও দেখবা অনেক সময় লিখছে, এই কথাগুলো লিখছে যে সাইটোকাইনেসিস হয় আবার নাও হয়, প্রজাতির উপর ডিপেন্ড করে। সাইটোকাইনেসিস হওয়া না হওয়া ডিপেন্ড করতেছে না, কারণ এটা তো মিওসিস 2 করবে, এটাও মিওসিস 2 করে এখান থেকে 2টা, এখান থেকে 2টা তৈরি করবে। এবং ক্রোমোজোম সংখ্যা এখানেও 2টা হলে এখানেও 2টা হবে, এখানেও 2টা হবে, এখানে 2টা হলে ক্রোমোজোম সংখ্যা এখানেও 2টা হবে, ক্রোমোজোম সংখ্যা এখানেও 2টা হবে। এটাই হচ্ছে মূলত টেলোফেজ 1, এবং টেলোফেজ 1-এ এটা হয়। আর টেলোফেজ 1-এর পর তোমার এই যে 2টা সেল তৈরি হয়েছে, এই 2টা সেল, এই যে 2টা সেল তৈরি হয়েছে, এই 2টা সেল কই যাবে? মিওসিস 2-তে। তো মিওসিস 2-এ যাওয়ার আগে তারা কি করবে? ইন্টারকাইনেসিস হবে। তার মানে আমাদের ধরো মিওসিস 1 শেষ, মিওসিস 1-এর পর আমরা জানি মিওসিস 2, কিন্তু মিওসিস 2-এর প্রবেশ করার আগে আরেকটা ফেজ থাকে, এটাকে বলা হয় ইন্টারকাইনেসিস, যেটা আমি বলছিলাম। ইন্টারকাইনেসিস অ্যাকচুয়ালি কি হয় বলছিলাম, যে ইন্টারকাইনেসিসে আরএনএ সিনথেসিস হয়, প্রোটিন সিনথেসিস হয়, ঠিক আছে? তারপর কি হয়? সেন্ট্রিওল ডাবল হয়, সেন্ট্রিওল ডাবল হয়। বাট মনে রাখবা, নো ডিএনএ রেপ্লিকেশন, কোনো ডিএনএ রেপ্লিকেশন হবে না। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া ডিএনএ রেপ্লিকেশন কেন হবে না? কারণ ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, ডিএনএ হচ্ছে টুয়াইস এন, কিন্তু তুমি এখানে যে সেলগুলো পাইছো এগুলো হ্যাপ্লয়েড না। মায়োসিস সেল ডিভিশনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাই না, হ্যাপ্লয়েড না। তো এখানে ডিএনএ সিনথেসিস কেমনে হবে? হ্যাপ্লয়েডটা তো ডিএনএ সিনথেসিস দিতে পারবে না, কারণ ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, মানে টুয়াইস এন। বাট এখানে যে ক্রোমোজোমগুলো পাচ্ছ এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, দ্যাটস ওয়াই ডিএনএ রেপ্লিকেশন হবে না। আরএনএ সিনথেসিস হবে, প্রোটিন সিনথেসিস হবে। সেন্ট্রিওল কেন হবে? সেটা হচ্ছে, দেখো মিওসিস 2 করতে হলে তো মিওসিস 2 মানে তো মাইটোসিস, তো মাইটোসিসে তো তোমার কি লাগবে? স্পিন্ডল ফাইবার লাগবে। তো স্পিন্ডল ফাইবার লাগলে তো সেন্ট্রিওলকে অবশ্যই ডাবল হইতে হবে, কারণ একটা সেন্ট্রিওল যাবে এই মেনুতে আর একটা সেন্ট্রিওল যাবে এই মেনুতে। কারণ দেখো ইন্টারকাইনেসিস কেন জরুরি? কারণ মিওসিস 2 শুরু করতে হলে তো স্পিন্ডল ফাইবার লাগবে।
তো এই জন্য ইন্টারকাইনেসিসে স্পিন্ডল ফাইবার সৃষ্টির একটা প্রস্তুতি নিয়ে ফেলা হয়, সেটা হচ্ছে সেন্ট্রিওলকে ডাবল করে। কারণ মিওসিস ওয়ানেতে স্পিন্ডল ফাইবার ইউজ হয়ে গেছে, মিওসিস ওয়ানে এখানে যে স্পিন্ডল ফাইবারটি ইউজ হয়ে গেছে, এটা কি আর মিওসিস টুতে কাজে লাগাতে পারবা? কারণ এটা তো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তা আবার নতুন করে মিওসিস টু এর জন্য কি লাগবে? স্পিন্ডল ফাইবার লাগবে। আর স্পিন্ডল ফাইবারটা কোথায় থাকবে? এই ইন্টারকাইনেসিস হবে। দেখো এই যে সেন্ট্রিওল ডাবল হবে, তারপর মিওসিস টুতে এসে স্পিন্ডল ফাইবার হবে। মিওসিস টু শুরু হবে প্রোফেজ টু থেকে, প্রোফেজ টু থেকে শুরু হয়ে টেলোফেজ টুতে গিয়েই তুমি মিওসিস টুটা শেষ করতে পারবা, বা মিওসিস টু মানে হচ্ছে মাইটোসিস। তো পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষায় মিওসিস ওয়ান আলাদাভাবে আসে এবং মিওসিস টু আলাদাভাবে আসে। তো তোমাদেরকে দেখে বুঝতে হবে কোনটা মিওসিস ওয়ান, কোনটা মিওসিস টু। তো পরীক্ষায় সবসময় মিওসিস ওয়ানটা তো আসবেই, মিওসিস ওয়ান খুবই ইম্পর্টেন্ট, মিওসিস ওয়ান খুবই ইম্পর্টেন্ট। এবং মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর সাথে একটা পার্থক্য বের করতে হবে, বুঝতে হবে কোনটা মিওসিস ওয়ান, কোনটা মিওসিস টু। আমরা প্র্যাকটিস করলেই বুঝবো, আমরা যখন প্র্যাকটিস করবো তখনই বুঝবো। তো আশা করি এতটুকু বুঝছো। তো আজকের ক্লাস এতটুকু থাক। নেক্সট ক্লাসে আমি ক্রসিং ওভারটা পড়ানোর চেষ্টা করবো, অথবা চাইলে মিওসিস টুটাও পড়াইতে পারবো, কিন্তু মিওসিস টুটা আমি না পারলেও চলবে, কারণ মিওসিস টুটা মাইটোসিসের মতো। সো তোমরা একটু বইয়ে পড়লেই বুঝে যাবা। তো আজকের ক্লাস এতটুকু থাক। আল্লাহ হাফেজ।